একবার গ্রামে মেলা লেগেছিল। সেখানে অনেক ধরনের জিনিসপত্রের দোকান লাগানো হয়েছিল। মেলায় খুব ভিড় ছিল, আর সেখানেই অনিতা আর তার মেয়ে প্রিয়াও ঘুরছিল। ঘুরতে ঘুরতে ওরা দুজন হাঁপিয়ে যায় আর আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। শরবত দোকানের ঠিক পাশেটাই একটা অনেক বড় খেলনার দোকান ছিল, যেখানে বিভিন্ন রকমের ছোট বড় খেলনা ছিল। প্রিয়ার ধ্যান ওই দোকানে রাখা একটা পুতুলের ওপরে পড়ে যায়। ওই পুতুলটা বাকি সব পুতুলের থেকে আলাদা আর বড় দেখাচ্ছিল। প্রিয়ার ধ্যান ওই পুতুলের দিকেই ছিল। ও সেটাকে দেখছিল, আর হঠাৎ ওই পুতুলটা প্রিয়াকে দেখে মুচকি হাসতে লাগলো। প্রিয়াও ওই পুতুলটাকে দেখে মুচকি হাসতে লাগলো। পুতুল মাথা নাড়িয়ে প্রিয়াকে নিজের কাছে ডাকলো, আর প্রিয়াও ওর কথা শুনে শরবতের গ্লাস নিচে রেখে দেয় আর ওর কাছে চলে যায়। প্রিয়া পুতুলটাকে হাতে তুলল আর তাকে আদর করতে লাগলো। প্রিয়াকে নিজের কাছে না দেখতে পেয়ে অনিতা ভয় পেয়ে গেল। প্রিয়া, 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 কোথায় গেলি তুই? প্রিয়া! অনিতার আওয়াজ শুনে প্রিয়া খেলনার দোকান থেকে সাড়া দিল। মা, আমি এখানে। অনিতা দৌড়ে দৌড়ে ওই দোকানে গেল। কত ভয় পেয়ে গেছিলাম আমি। এখানে কি করছিস তুই? মা, এই পুতুলটা দেখো না, কি সুন্দর লাগছে। এ আমার দিকে দেখে মুচকি হাসছিল আর আমাকে নিজের কাছে ডাকছিল। আমার এটা চাই। অনিতা পুতুলের দিকে দেখল, তখন ওর চেহারা একেবারে নির্বিকার ছিল। তারপর সে মুচকি হেসে প্রিয়ার দিকে দেখল আর বলল, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। প্রিয়া এটা শুনে খুব খুশি হয়ে গেল, আর ও ওই পুতুলটাকে নিজের বুকে জড়িয়ে নিল। দাদা, এই পুতুলটার কত হলো? ওকে 50 টাকা। অনিতা তাকে টাকা দিল, আর দুজন ওই দোকান থেকে বেরিয়ে পড়ল। পুতুল আবার হাসতে লাগলো, কিন্তু এইবারে ওর হাসি একটু ভয়ঙ্কর লাগছিল। অনিতা আর প্রিয়া নিজের বাড়ি পৌঁছয়। বাড়ি পৌঁছতেই প্রিয়া পুতুলের সঙ্গে খেলতে শুরু করে দিল। প্রিয়া, আমি তোকে কি বলেছিলাম? আগে পড়া পুরো করে নে, তারপর পুতুল নিয়ে খেলবি। চল, রেখে দে পুতুলটাকে আর গিয়ে পড়া পুরো কর। প্রিয়া মন খারাপ করে পুতুলটাকে এক জায়গায় রাখলো আর বই আনার জন্য অন্য ঘরে চলে গেল। প্রিয়ার যাওয়ার পরে পুতুল নিজের মাথাটা অনিতার দিকে ঘোরালো আর রাগের চোখে তাকে দেখতে লাগলো। পুতুলের চোখ লাল হয়ে যাচ্ছিল, যেন ওর চোখে রক্ত উঠে এসেছে। প্রিয়াকে আসতে দেখে পুতুল আবার শান্ত হয়ে গেল। রাতে আমি এই পুতুলটার সাথেই খেলবো। ঠিক আছে, এবার তাড়াতাড়ি পড়ে নে। রাত হয়ে গেছিল, আর প্রিয়ার বাবা রঞ্জিত নিজের কাজ থেকে ফিরে চলে আসে। বাবাকে আসতে দেখে প্রিয়া পড়া বন্ধ করে দেয় আর তাকে পুতুলটা দেখাতে লাগলো। বাবা, এই দেখো, আমি একটা নতুন পুতুল কিনেছি। রঞ্জিত ওই পুতুলটা দেখে খুব রেগে গেল আর অনিতাকে আওয়াজ দিতে লাগলো, অনিতা, অনিতা, বাইরে এসো। অনিতা দৌড়ে দৌড়ে বাইরে এলো। কি হয়েছে? কি হয়েছে? এরকম বাজে জিনিসে টাকা খরচ করার কি দরকার ছিল তোমার? টাকা কি গাছে ফলে নাকি? রঞ্জিত রেগে গিয়ে ওই পুতুলটা জোরে ছুঁড়ে দিল, আর এই কারণে ওই পুতুলটার মাথা ভেঙে গেল। দুজনকে ঝগড়া করতে দেখে প্রিয়া কাঁদতে লাগলো আর দৌড়ে পুতুলের কাছে চলে গেল। ভাঙাচোরা পুতুলটাকে নিয়ে প্রিয়া নিজের ঘরে চলে গেল আর অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলো। কিছুক্ষণ পর অনিতা প্রিয়াকে খাবার খাওয়ার জন্য ডাকতে এলো। প্রিয়া মা, চল
খাবার খেয়ে নে। আমার খিদে নেই, তুমি যাও। প্রিয়া খাবার জন্য মুখের উপরে মানা করে দিল। পুতুল ভেঙে যাওয়ার কারণে ও খুব কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে কিছু না মুখে দিয়ে পুতুলকে নিজের কাছে রেখে শুয়ে পড়ল। মাঝরাত পেরিয়ে গিয়েছিল। অনিতা আর রঞ্জিত নিজেদের ঘরে ঘুমোচ্ছিল। প্রিয়াও একেবারে গভীর ঘুমে শুয়েছিল। হঠাৎ করে পুতুলের চোখ চমকাতে লাগলো আর আবার লাল হয়ে গেল। সে আস্তে করে প্রিয়ার হাত থেকে বাইরে চলে এলো আর নিজের থেকেই চলতে লাগলো। ওর ভেঙে যাওয়া মাথাটা ও নিজের হাতে ধরে রেখেছিল। চলতে চলতে ও প্রিয়ার ঘর থেকে বাইরে এলো আর অনিতা ও রঞ্জিতের ঘরে যেতে লাগলো। পুতুল ওই দুজনের ঘরে চলে এলো। ও নিজের একটা হাত দাঁড় করালো আর ওদের দুজনকে হাওয়ায় তুলে নিল। যখনই তারা ছাদ অবধি পৌঁছলো, পুতুল ওদের দুজনকে ছেড়ে দিল আর তারা জোরে মাটিতে এসে পড়ে যায়। দুজন ঘুম থেকে জেগে যায়। ওরা কিছুই বুঝতে পারলো না যে আসলে এসব হচ্ছেটা কি। তারপরেই অনিতার চোখ পুতুলের দিকে গেল আর ওকে দেখে সে ভয় পেয়ে গেল। ওই পুতুল নিজের মাথা নিজের হাতে ধরে দাঁড়িয়েছিল। এ কোথা থেকে চলে এলো আর নিজের পায়ে দাঁড়িয়ে আছে? রঞ্জিত রেগে পুতুলটা তোলার জন্য গেল, কিন্তু ওই পুতুলটা এত ভারী হয়ে গেছিল যে রঞ্জিত পুরো জোর লাগিয়ে ওকে তোলার চেষ্টা করছিল, কিন্তু ওই পুতুলটাকে ও নাড়াতেও পারছিল না। সব শেষে পুতুলের রাগ বেড়ে গেল আর ও রঞ্জিতকে জোরে বিদ্যুতের ঝটকা দিয়ে দিল। ঝটকা খেয়ে রঞ্জিত দূরে গিয়ে পড়ে যায়। তুমি আমার প্রিয়াকে কাঁদিয়েছো, এখন আমি তোমাকে আর ছাড়বো না। পুতুলটা রঞ্জিতের ছাতিতে ঝাঁপ দিয়ে দিল। পুতুলের ভার রঞ্জিত সইতে পারছিল না। ও রঞ্জিতের ছাতিতে নিজের পা মারতে লাগলো। যখন যখন পুতুলের মার বাড়তে লাগলো, রঞ্জিতের মুখ আর নাক থেকে রক্ত বেরোতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জিতের মৃত্যু হয়ে গেল। অনিতা মৃত্যুর এই সব দৃশ্য একটা কোণে কাঁদতে কাঁদতে দেখছিল। ওই পুতুল রঞ্জিতকে মারার পর অনিতার দিকে এগোতে লাগলো। পুতুলকে আসতে দেখে অনিতা আরো বেশি ভয় পেয়ে গেল। আমাকে কিছু করো না, আমি ছাড়া প্রিয়ার আর কেউ নেই, আমাকে ছেড়ে দাও। প্রিয়ার আর তোমার কোনো দরকার নেই, এখন থেকে আমি প্রিয়ার খেয়াল রাখবো। পুতুল নিজের হাতে বিদ্যুৎ বের করে অনিতার উপরে ছুঁড়তে লাগলো। ওই বিদ্যুতের ঝটকা অনিতা সহ্য করতে পারল না আর ও ওখানেই দম ছেড়ে দিল। দুজনকে মারার পর ও আবার প্রিয়ার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ল। মৃত্যু এমন একটা ভয়ানক সত্যি যেটা থেকে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি। কিন্তু আরও একটা কঠোর সত্যি এটাও যে সত্যি মরে যাওয়ার পরেও সামনে আসতে পারে। আজকের কাহিনী দুটো বোনের যারা অ্যাডপ্টেড চাইল্ড ছিল। ওরা কখনো নিজের মা বাবাকে দেখে আর নিজেদের জীবনটাকে অ্যাডপ্ট করা পরিবারে কাটিয়ে দিত, কিন্তু জীবনটা ওদের সাথে এমন খেলা খেললো যে খেলায় ভালো খেলোয়াড়রাও হার মেনে যাবে। কি করছো নিধি? এখন তো বড় হয়ে গেছো, এবার তো মাটিতে খেলা বন্ধ করে দাও। আহ দিদি, তুমিও কি? কোথায় তোমরা? তোমাদের ঘরে যাও আর নিজেদের জিনিসপত্র প্যাক করে নাও। আমাদের নিয়ে যাওয়ার জন্য তোমাদের পরিবার নিচে অপেক্ষা করছে। চলো তাড়াতাড়ি যাও।
কারণ পূজা আর নিধি অ্যাডপ্টেড চিলড্রেন ছিল, তাই প্রায় সময় ওদের ফ্যামিলিজ চেঞ্জ করতে হতো। ওদের জীবন এতদিন সুখেই কেটে চলেছিল। দিদি, সত্যি বলতে আমার এই পরিবারটা ছেড়ে যাওয়ার একদম ইচ্ছে করছে না, কিন্তু আর অন্য কোনো উপায়ও তো নেই। আমাদের মতো অনাথদের জীবন এরকমই হয়, এক বাড়ি থেকে দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি থেকে তৃতীয় বাড়ি। দুই অ্যাডপ্টেড বোন নিজেদের জীবনের সংঘর্ষে অনেক ছোট ছিল। পূজা, যার বয়স ১৩ বছর ছিল, অপরদিকে ওর ছোট বোনের বয়স ১০ বছর ছিল। এখন ওদেরকে মার্ফি পরিবারে যাওয়ার ছিল। দিদি, তুমি কি জানো ওই মার্ফি আন্টিটা খুব বাজে। ওনার বাচ্চাদের প্রতি বিশেষ কোনো টান নেই, কিন্তু জানি না কেন ইনি আমাদের নিতে এসেছেন। হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছিস, কিন্তু আমিও শুনেছি যে এনার স্বভাব খুবই অদ্ভুত। ব্যবহারের তো আর বলে কথাই নেই। আগেও অনেক লোকেরা এদের এখান থেকে অনেক বাচ্চাদের উধাও হওয়ার গল্প বলেছিল, জানো। সোনা মারা, যাও বাইরে গাড়িতে বসে পড়ো। হ্যাঁ, সন্ধে নেমে এসেছে না? যাও, হ্যাঁ যাও। দুই বোন এখন মার্ফি পরিবারে পৌঁছে গেছিল, কিন্তু ওখানে ওদের এতদিনের সব থেকে ভালো এক্সপেরিয়েন্স হচ্ছিল। বাড়ি কোনো বড় প্রাসাদের থেকে কম ছিল না, আর আলোর দ্বারা আলোকিত ছিল এই বাড়ি। সেই রাতে দুই বোন শুয়ে পড়ে, আর পরের সকালে উঠে দেখে যে মার্ফি ওদের পাশেই বসেছিল। সোনা মারা, দেখো স্কুলে যাওয়াটা তো খুবই প্রয়োজন, তাই না? কিন্তু আমি তোমাকে দুটো রাস্তা দিচ্ছি। হ্যাঁ, হয় বাড়ির সব কাজ করো, না হলে স্কুলে যাও। পূজার পড়তে একটুও ভালো লাগতো না, সেই জন্য ও বাড়ির কাজ করাটাই ঠিক মনে করলো, আর নিধি স্কুলে যাওয়ার সিদ্ধান্ত করলো। প্রায় এক সপ্তাহ পর পূজা, ও পূজা, তাড়াতাড়ি ডাইনিং হলে পৌঁছে যাও, যাও। ডাইনিং হলে বসার পর নিধি, তুমি শুরু করো। আজ তোমার পছন্দ মতো খাবার তৈরি করেছি। পূজা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি জানি না যে তোমার আগের পরিবার কি ধরনের ছিল বা তাদের কি চিন্তাধারা ছিল, কিন্তু এই বাড়িতে আমরা সততাকে গুরুত্ব দিই, আর তুমি যাকে নিজের বোন বলো সেটা তোমার শুধু ভ্রম। এ তোমার কাল্পনিক মিত্র, আর এর থেকে বেশি আর কিছুই না, বুঝেছো? আর তুমি এখন ১৩ বছরের হয়ে গেছো, এখন এই সব ছেলে খেলা তোমায় ঠিক মানায় না। ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনি কি নিধিকে দেখতে পান না? এ আমার কাল্পনিক বা স্বপ্নের কোনো ভ্রম নয়, ও আমার সত্যিকারের বোন। আপনি আমাদের দুজনকে অ্যাডপ্ট করেছেন, তাই না? না না পূজা, আমি শুধু তোমাকে অ্যাডপ্ট করেছি। আমি আর অন্য কোনো মেয়েকে জানি না। আর নিধি বলে যাকে তুমি ডাকতে থাকো না, আসলে তার এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। মার্ফির এই কথাগুলো শুনে পূজার খুব রাগ তো ধরছিল, কিন্তু ও নিজের মনের কথা বলে উঠতে পারেনি, আর মন খারাপ করে নিজের রুমে চলে গেল। পূজা নিজের মনে বিড়বিড় করতে লাগল, আমি আমি কি পাগল? তাহলে কি নিধি নামের মেয়ে আসল জীবনে কেউ নেই? এইসব কি তাহলে আমার ভ্রম? আমার কি এই পাগলামি আর ছেলে খেলার জন্যই পুরনো পরিবারগুলো আমাকে ছেড়ে দিয়েছে? পূজা নিজের মনেই প্রশ্ন করে চলেছিল, আর তখনই দরজায় একটা আওয়াজ শোনা গেল। দরজার কাছে নিধি দাঁড়িয়ে হেসে চলেছিল। নিধি, নিধি তুমি? আমার বোন, ওই মার্ফি আন্টি আছে না, উনি আমাকে পাগল প্রমাণ করতে চাইছেন। উনি বলছেন যে তোমার কোনো অস্তিত্বই নেই।
অথচ তুমি এখানে দাঁড়িয়ে আছো। উহ, সত্যি বলবে, এটা এটা কোথাও আমার ভ্রম বা পাগলামি নয় তো? সত্যি বলো। নিধির চোখে জল ছিল, আর কোনো রকম উত্তর না দিয়ে সোজা চলতে লাগলো। আর ও বেসমেন্টের কাছে গিয়ে উধাও হয়ে গেল। পূজা বেসমেন্টে পৌঁছে গেছিল। তখনই ও কোঁকড়ানো চুল আর চেহারায় অনেক ভাঁজ কাটা দাগ থাকা মহিলাকে দেখতে পায়, যাকে ঠিক করে দেখলে বুঝতে পারা যায় যে এটা তো মিস মার্ফি। পূজা দেখল যে মার্ফি আসলে কোনো মানুষ নয়, বরং একটা নরভক্ষিণী ডাইনি। তখনই ও প্লাস্টিকের থলি থেকে একটা মৃতদেহ বাইরে বার করে। ওপরে বাল্ব ঝুলছিল, যেটার আলোয় পূজা পরিষ্কার দেখতে পায় যে ওই মৃতদেহ আর অন্য কারোর নয়, বরং নিধির ছিল। পূজা ভেতর থেকে কেঁপে উঠল, আর এখন ও বুঝতে পারছিল না যে ও কি করবে। ওর খুব ভয় লাগছিল আর কান্নাও পাচ্ছিল, কিন্তু যদি মার্ফি ওকেও এই সময় দেখে ফেলে তাহলে এটা নিশ্চিত যে সে ওকেও মেরে ফেলবে। পূজা পা টিপে নিজের ঘরে চলে আসে আর দরজা কষে বন্ধ করে কাঁদতে শুরু করে। এবার তো আগের চেয়ে আরো বেশি ভয় পেয়ে গেছিল। কিছুক্ষণ পর ও নর্মাল হয়ে যায়। তখন ও এটা ভাবল যে আসলে পুরো ব্যাপারটা কি। আসলে ও এইমাত্র নিধির মৃতদেহকে দেখল, অথচ কিছুক্ষণ আগেই নিধির সঙ্গে ডাইনিং টেবিলে বসেছিল। তাহলে এটা নয় তো যে মার্ফি নিধিকে খুন করে দিয়েছে আর নিজের খুনি ক্যারেক্টারকে লুকোনোর জন্য নিধিকে অদৃশ্য প্রমাণ করার জন্য নাটক করছে? কিন্তু যদি এটা সত্যিও হয়, তবুও নিধিকে ও কি করে দেখতে পাচ্ছে? কারণ সে তো মরে গেছে। ওর মাথা এইসব ভেবে ভেবে ফেটে যাচ্ছিল। তখনই ও নিজের পাশে নিধিকে বসে থাকতে দেখে, যাকে দেখে ও খুব বেশি ভয় পেয়ে যায়। দিদি, তুমি ভয় পেও না। এটা সত্যি যে আমি মরে গেছি আর আমার নিজের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমার খুনি ওই ডাইনি মার্ফি। গত সপ্তাহের শনিবারের রাত্রিতে যখন তুমি ভোম্বল কাকুর সঙ্গে মেলা দেখতে গেছিলে না, তখন আমি ভুল করে মার্ফি আন্টির রুমে চলে গেছিলাম, যেখানে যেতে সে বারবার বারণ করত। মার্ফি আন্টির রুমে তার আসল রূপ ছিল, যেমন ভূতের কস্টিউম, বড় বড় নখ, সাদা চুল আর আর রক্তের বোতল। আমাকে মার্ফি আন্টি দেখে ফেলেছিল আর নিজের আসল রূপ লুকিয়ে রাখার জন্য উনি আমাকে ছল করে বেসমেন্টে ডেকে পাঠান আর মাথায় রড মেরে আমাকে মেরে দিলেন, আমার খুন করে দেন। আর সেখানেই আমাকে একটা প্লাস্টিকের থলিতে বেঁধে দেন, যাতে কেউ যেন আমার ব্যাপারে কখনো না জানতে পারে। এইটুকু বলে নিধি ওখান থেকে উধাও হয়ে যায়। মানে পূজা এখন পুরো ব্যাপারটা জেনে গেছিল। ওর খুব কান্না পাচ্ছিল, কারণ ওর আর ওর বোনের মধ্যে একটা খুবই বিশুদ্ধ সম্পর্ক ছিল, যে কারণে নিধির আত্মা মরে যাওয়ার পরেও ওকে দেখা যেত। পূজা ভেবে নিয়েছিল যে এখন ও যে কোনোভাবে নিধির সঙ্গে ন্যায় করবে, মার্ফিকে শাস্তি দেবে। আর সেই জন্য পরের দিন সকাল হতেই পূজা তৈমুর আঙ্কেলের বাড়িতে যায় আর তাকে সব কথা খুলে বলে। তৈমুর সেই লোক ছিল যে ওদের সেটেলমেন্ট মার্ফি পরিবারে করিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তৈমুর মার্ফির আসল রূপের ব্যাপারে কিছুই জানত না। সন্ধেবেলায় পূজা তৈমুর আর পুলিশওয়ালাকে নিয়ে মার্ফি হাউসে পৌঁছয়। তাদেরকে বেসমেন্টে সেই মৃতদেহটা দেখানোর জন্য নিয়ে যেতে লাগলো। বেসমেন্টে পৌঁছানো মাত্রই তারা যেটা দেখল সেটা দেখে সবাই অবাক হয়ে পড়ল। সবাই দেখল মার্ফি ফাঁসের দড়িতে ঝুলছিল, আর এখন তার আসল ডাইনিওয়ালা রূপটাও
পরিষ্কার দেখা যাচ্ছিল। ওই 200 বছরের বুড়িটাকে দেখা যাচ্ছিল। এখন তো মার্ফি মরে গেছিল। এখন এরপরে আর কী বা হতে পারত? কিন্তু পূজা দেখল মার্ফির ঝুলে থাকা মৃতদেহের পাশে নিধি দাঁড়িয়ে হাসছিল। পূজা বুঝতে পেরে যায় যে এই ডাইনির এত ভয়ঙ্কর মৃত্যু কি করে হয়েছে। এর খুন নিধিই করেছে। সেটাই শেষবার ছিল যখন পূজা নিধিকে দেখেছিল। তারপরে নিধির দাহ সৎকার করা হলো। তারপর আর কখনো পূজা নিধিকে দেখতে পেল না। মার্ফির অন্ত যদিও খুব বেদনাদায়ক হলো, কিন্তু সে একটা নির্দোষের থেকে তার জীবন কেড়ে নিয়েছিল। দুটো বোনকে চিরকালের জন্য আলাদা করে দিল। আজ এই ঘটনাটা হয়ে অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু পূজা আজও সেই সময়গুলো যখন মনে করে তখন ও কেঁপে ওঠে। বিশেষ করে সেই সময়টা যখন মরে যাওয়ার পরও নিধির আত্মা ওকে সত্যি বলে দেয় আর মার্ফির পর্দা ফাঁস করে দেয়। সেই জন্য বলা হয়, মৃত্যু শুধু শরীরের হয়, আত্মা আর ভাবনা দুটো অমর থাকে। যদি সম্পর্ক আর ভালোবাসা পবিত্র হয়, তাহলে মৃত্যুর পরেও আপনার কাছের মানুষ আপনাকে রক্ষা করবে আর আপনার সাথে থাকবে। যদিও মার্ফি নিজের আসল রূপ লুকোনোর জন্য নিধিকে খুন করে দিয়েছিল, কিন্তু নিধির মৃত্যুর পরেও আসল সত্যিটা সামনে এসেই গেল। আরে হ্যাঁ গো দাদু, আমি বুঝে গেছি তোমার কথা। আমি গ্রামে সকালেই আসবো, রাতে আসবো না। আর যদি কোনো অজানা ব্যক্তিকে দেখি, তাহলে আমি তার সাথে কথা বলবো না। কতবার তুমি একই কথা বোঝাতে থাকো। চলো এবার আমি ফোন রাখছি, কারণ বেরোনোর জন্য তৈরি হচ্ছি। যতীন এক 25 বছরের খুব সুন্দর নবযুবক ছিল। ও নিজের ইন্ডিভিজুয়াল ফ্যামিলির সঙ্গে শহরে বসবাস করছিল, কিন্তু ওর নিজের গ্রাম আর গ্রামের বংশগত বাড়ির প্রতি একটু আলাদা টান ছিল। এই কারণে যখনই ও সুযোগ পেত, ও নিজের গ্রামে যেত আর ঘুরে ফিরে চলে আসতো। যতীন আজ প্রায় 3 বছর পরে নিজের গ্রামে যাচ্ছিল, যেখানে ও কিছুদিন আগেই ঘটা ঘটনার থেকে একেবারে অজানা ছিল। আজ পূর্ণিমার দিন ছিল। সকাল 7টার সময় যতীন ট্রেন ধরে নিয়েছিল, আর প্রায় সন্ধে 5টার সময় যতীন পৌঁছে গেল ওর জেলা রাজগড়ে। এখান থেকে ওর গ্রাম প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। যতীন স্টেশনে নেমে পড়ল আর বাইরে বেরিয়ে ওর গ্রামে পৌঁছানোর জন্য গাড়ি খুঁজতে লাগলো। কিন্তু ও এটা দেখে অবাক হয়ে রয়ে যায় যে ওখানে উপস্থিত একটাও গাড়ি রাজগড় জেলার কোনো গ্রামে যাওয়ার জন্য তৈরি ছিল না। তখনই যতীন এক ঘোড়া চালকের সঙ্গে কথা বলে। আরে ও দাদা, একটু শোনো এইদিকে। এই তোমরা গ্রামে যাওয়ার জন্য কেন মানা করছো? কোনো ভূত প্রেত আছে নাকি ওখানে? আরে কোত্থেকে এসেছো ভাই? তুমি কি রাজগড়ের ওই 14টা গ্রামে ছড়ানো আতঙ্কের ব্যাপারে জানো না? তুমি কথা গোল গোল কেন ঘুরিয়ে বলছো বলো তো? পরিষ্কার করে বলো না, কি হয়েছিল? আরে দাদা, এই সময় তো ওই ঘটনার উল্লেখ করতেও ভয় লাগে। শুধু এটা ভেবে নাও যে আজকে পূর্ণিমার রাত। ওই সব গ্রাম ভেতর থেকে কবরস্থানের সমান, যে গ্রামগুলোর মাটিতে এক পা রাখা মাত্রই তোমার মৃত্যুর গতি দ্রুত হয়ে যাবে। যেও না আজ ওখানে। এইটুকু কথা বলে ওই ঘোড়া চালক ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে গেল। যতীন ওই ঘোড়া চালকের কথাগুলো বোঝার জন্য অনেক চেষ্টা করল। তারপর ও নিজেকে বলে উঠল, এই গ্রামবাসীদের কাজকর্ম বলে কিছু নেই, শুধু সবাইকে মশলা মাখাতে জানে। এদের তো মনে হয় যে আমরা শহরের লোকেরা এদের তৈরি গল্প গুজব শুনে ভয় পেয়ে যাব। যতীন নিজের মনে এটা বিড়বিড় করে আগে এগিয়ে চলল। ওর হাতে ওর একটা সুটকেস ছিল, যে কারণে যতীন কোনো গাড়ির সাহায্য ছাড়াই পায়ে হেঁটে গ্রামের দিকে এগিয়ে চলল। ওর রাস্তা ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার করে যেতে হতো। যতীনের শুরুর কিছুটা সময়
ভালোভাবেই কেটে গেল। ও সড়ক শেষ করে এখন গ্রামের জঙ্গলে প্রবেশ করছিল, আর তখনই ওর ফোনটা বেজে উঠল। ও ম্যান, আবার দাদু কল করছে। যতীন ওর দাদুর কল তুলল। যতীন খোকা, তুমি ঠিকঠাক আছো তো? আজকের রাতটা কোনো হোটেল বা লজে গিয়ে কাটিয়ে নিও। গ্রামে আসার দুঃসাহস একদম করো না, কারণ গ্রামে একটা খুবই মারাত্মক ডাইনি ঘুরে বেড়ায়। এই সুন্দর ছেলেদেরকে। ওর দাদু এইটুকু কথা বলেছিল, আর যতীনের ফোন ব্যাটারি লো হওয়ার কারণে বন্ধ হয়ে গেল। দাদু কি বলার চেষ্টা করছিল হবে? ঘোড়া চালক আর দাদু দুজনের কথা প্রায় একই ছিল। তাহলে সত্যি কোথাও না না, এখন শুধু একটা জঙ্গলই তো পার করতে হবে, তাড়াতাড়ি চলে যাব। যতীন নিজের গতি দ্রুত করে দিল। কিছুক্ষণ পরে ও একটা তীব্র সুগন্ধ পেল। ও হঠাৎ ওই সুগন্ধের দিকে আকর্ষিত হয়ে গেল আর ওই দিকেই যেতে শুরু করলো। ওটা কোনো সুগন্ধির গন্ধ ছিল, খুব মধুর গন্ধ। যতীন ওই সুগন্ধির গন্ধের দিকে আকর্ষিত হয়ে গেলে ও একটা বিয়ের মণ্ডপের মতো দেখতে লাগা একটা নির্জন পড়ে থাকা মণ্ডপের কাছে গিয়ে থেমে যায়, যেখানে সামনে ও নববধূর কাপড় পরা একটা মহিলাকে দেখতে পায়। যতীনের সঙ্গে বশীকরণ হয়েছিল, আর এরই কারণে ও বিয়ের মণ্ডপ অবধি চলে এসেছিল। এরপরে যতীন আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেল, আর তারপর ওর সামনে দাঁড়ানো মহিলা ওকে বরমালা পরিয়ে দিল। আর এর ঠিক পরে যতীনও ওই মহিলাকে ওই বরমালা পরিয়ে দিল। যতীন নিজের থেকেই বিবাহের সব নিয়মবিধি পালন করতে লাগল। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে যতীন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ল, আর যখন ওর চোখটা খুলে যায় তখন ওর জ্ঞান ফিরে গেছিল আর নিজের কন্ট্রোলে ছিল। ওর পুরো শরীরে একটা ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো। যতীন ওই যন্ত্রণায় ছটপট আর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এ কি, যতীনের হাত আর পা দুটোই বোনের সঙ্গে বাঁধা হয়েছিল। তখনই ও নিজের সামনে একটা মহিলাকে ঘোমটা দিয়ে আসতে দেখতে পেল। মহিলাকে দেখে যতীন জোরে চিৎকার করতে লাগলো, কে তুমি? আমাকে এইভাবে কেন বেঁধে রেখেছো? তারপর ওই মহিলা নিজের ঘোমটা খুলে দিল। ওর চেহারা দেখে যতীনের পুরো শরীর কাঁপতে শুরু করলো। ওর পোড়া চেহারা নিয়ে একটা ভয়ঙ্কর মহিলা ছিল, যার চোখের তারা দুটো উধাও ছিল, আর পুরো চেহারা থেকে লাল রক্ত ঝরে পড়ছিল। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে যতীন কাঁপতে শুরু করে দিল। কে তুমি? আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। ওই মহিলা যতীনের কাছে চলে আসে, আর তারপর ওকে একটা ভারী আওয়াজে বলল, আমি তোকে বিয়ে করে এখানে নিয়ে এসেছি, কিন্তু আমি জানতে পেরে গেছি যে তুই আমার স্বামী নয়। এই জন্য এবার তোকে মরতে হবে। আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। যতীন ওই ডাইনির কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু দয়াভাব মানুষের মধ্যে থাকে, ডাইনি আর পেতনিদের মধ্যে থাকে না। যতীনের ঠিক পাশে রাখা চাকু হাওয়াতে নিজের থেকে উঠে গেল, আর ওই চাকু যতীনের মাথার আর পার হয়ে গেল, যে কারণে যতীন ছটপট করতে করতে মৃত্যুর ঘুম ঘুমিয়ে পড়ল। যতীনেরও মৃত শরীর গ্রামের ওই চৌমাথায় পাওয়া গেল, যেখানে ওই বিধবা ডাইনির হাতে শিকার হওয়া লোকেদের মৃত শরীর পাওয়া গেছিল। যতীনের মরা দেহের পাশে কয়েকজন লোক জমা হয়েছিল, আর তখনই যতীনের দাদু ওখানে পৌঁছে যায়, আর ওর মরা দেহটাকে দেখে কাঁদতে শুরু করে।
আরে আমি মানা করেছিলাম গ্রামে সূর্যাস্তের পর আসবি না। ওই কালমুখী ডাইনি প্রাণ নিয়ে নেবে। আমি ওকে কিছু বলতে পারতাম আর তখনই ফোনটা কেটে গেল। হে ভগবান, এই সব কি হয়ে গেল? এই বিধবা ডাইনির গল্প অনেক আলাদা ছিল। গ্রামবাসীদের হিসেবে এমন ডাইনি শুধু পুরুষদের শিকার করে, আর তাও সেই পুরুষদেরকে যারা যুবক আর বিয়ের জন্য যোগ্য। বিধবা ডাইনির গল্প এটা বুঝিয়ে দিল যে 2 বছর আগে ওর বিয়ে হয়েছিল। বিয়ের প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে খুব জোরে বিদ্যুতের ঝটকা লাগার কারণে ওর স্বামীর মৃত্যু হয়েছিল। বিয়ের 1 মাস পরেই ওই বিধবা হয়ে গেছিল। ব্যাস এই দুঃখেই ও নিজের প্রাণ নিয়ে নিল। কিছু লোক এটাও বলে থাকে যে ও আত্মহত্যা করেনি, বরং গ্রামেরই কিছু বদমাশ শয়তানরা ওর স্বামীর না হওয়ার সত্যি জেনে ওকে ঘিরে নিল আর ওকে ধর্ষণ করে ওকে মৃত্যুর শয্যায় পৌঁছে দিল। কিন্তু আসলে এই ঘটনার সত্যিটা কি ছিল এটা তো কেউই ঠিক করে জানে না। কিন্তু লোকেদের হিসেবে ওই মহিলা মরার পরেই ও একটা বিধবা ডাইনির রূপ নিয়ে জন্ম নিল। আর সন্ধ্যা হওয়ার পরে ও রাজগড়ে লুকিয়ে লুকিয়ে সবার উপর নজর রাখে। আর যখনই ও কোনো সুন্দর যুবককে দেখতে পায় তাকে নিজের সুগন্ধির বশে এনে তার সঙ্গে বিয়ে করে নেয়। আর যখন ও জানতে পারে যে ও ওর স্বামী নয়, তখন তাকে প্রাণে মেরে ফেলে। মদন সরকারি চাকরি করে। অনেক বছর পর মদন চাকরি থেকে ছুটি পায়। সেই জন্য ও ঘোরার জন্য আজমগড়ে পৌঁছে যায়। মদন এই জায়গায় নতুন ছিল। কত বছর পর আজ সুযোগ পেয়েছি আমি ঘোরার। এই ছুটি তো আমি কাজে লাগাবো, খুব মজা করব। তখনই মদন সামনে টাঙানো একটা বোর্ড দেখতে পেল। মদন গ্রামের ভেতরে পা রাখল। এই গ্রাম তো খুবই খালি খালি লাগছে, কাউকে দেখতেই পাচ্ছি না এখানে। খুবই আজব ব্যাপার এটা। একটু বাতাস বইতে লাগলো। মদনের চোখে কিছু একটা পড়ে গেল। ও কোনো এক ডাইনিকে দেখতে পায় আর তারপর সে উধাও হয়ে যায়। মদন ভয় পেয়ে যায়। কে ওখানে? কেউ আছে এখানে? তখনই মদনকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে দেয়। দেখো, আমি একটা সরকারি চাকরি করি। আমার যদি কিছু হয় না তাহলে যেই হও না কেন সমস্যায় পড়ে যাবে। আমার সামনে এসো। মদন ডাইনিকে দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো। ও ডান দিকে যখন যায় তখন ডাইনি ওখানে আগে থেকে হাজির থাকে। আর যখন বাঁ দিকে যায় তখন ডাইনি ওখানেও চলে আসে। যেখানে যেখানে মদন পালাতো ডাইনি ওখানে হাজির হয়ে গেল। তুই বলছিলি তাই না, সামনে আয় সামনে আয়, তাই আমি এসে গেছি। এখন ভয় পেয়ে পালাচ্ছিস কেন? আমাকে যেতে দাও। তোকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে। তুই বাইরে লেখা ওই বোর্ডটা দেখতে পাসনি নাকি? শিক্ষিত লোকেদের এখানে আসা একদম নিষেধ। তাহলে তুই কেন এলি? ক্ষমা করে দাও। তোর মতো লোকেরা আমাকে বরবাদ করে দিয়েছে। কিন্তু আমি তো কিছুই করিনি। আমি তো এখানে থাকিও না। তোরই মতো ছিল মুকেশ। কে মুকেশ? আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম। আমার মা বাবার মৃত্যুর পরে আমি একা পড়ে গেলাম। আমার কাছে সব কিছু ছিল, বড় বাড়ি, অনেকগুলো চাকর চাকরানি, অনেক অনেক টাকা, সোনার উপর সব কিছু। শুধু একটাই অভাব ছিল, আমি অশিক্ষিত ছিলাম। রানী দেবী, আমার বাবা
রাজা বাবুর সব হিসেব নিকেশ সামলাতো। ওই দুর্ঘটনায় আপনার মা আর বাবার সাথে আমার বাবারও মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি মুকেশ। আমি তোমার কি সাহায্য করতে পারি? আমার বাবা ছাড়া আমার আর কেউ ছিল না এই পৃথিবীতে। আমি কি করে নিজের জীবন কাটাবো? যদি আপনি আমাকে ছোটখাটো কাজ দিতে পারতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? তুমি এখানেই আমাদের বাড়িতে ছোটখাটো কাজ করে নিও। মুকেশ সব সময় রানীর আগে পেছনে ঘুরত, বাড়ির ছোটখাটো কাজ করতে থাকতো। একদিন রানী দেবী হিসেব নিকেশের বই নিয়ে চিন্তায় বসেছিল। তখনই মুকেশ তার কাছে এলো। রানী দেবী, আপনাকে দেখে খুব চিন্তায় মনে হচ্ছে। কিছু সমস্যা আছে নাকি? হ্যাঁ মুকেশ, আমার কাছে অনেক সম্পত্তি আছে, সব কিছু আছে, কিন্তু কিন্তু আমি অশিক্ষিত। আমার বাবা অনেক চেষ্টা করেছিল আমাকে পড়ানোর, কিন্তু আমি পড়তে পারিনি। যদি একটু আমি লেখাপড়া করে নিতাম। এখন এইসব কিছু সামলাতে পারছি না। হিসেব নিকেশ করা আমার দ্বারা সম্ভব নয় মুকেশ। ব্যাস এই ব্যাপার? রানী দেবী, আমার বাবা আপনার বাবার হিসেবের খাতা সামলাতো। আর যদি আপনি আমার উপর বিশ্বাস করে থাকেন তাহলে আমি আপনার এই কাজটা অবশ্যই করতে পারি। তুমি তো আমার সব সমস্যার সমাধান করে দিলে মুকেশ। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি আজ থেকেই এই বইপত্রের ভার সামলে নাও। যখন থেকে আমার জীবনে মুকেশ এসেছিল, যেন আমার সব চিন্তা দূর হয়ে গেছিল। আর মুকেশ সব সময় আমার আশেপাশে ঘুরে বেড়াতো। ওকে আমার ভালো লাগতেও শুরু করেছিল। রানী দেবী, এই কিছু কাগজ আছে, আপনার আঙুলের ছাপ চাই। আমি এই কাগজ পড়ে দিই? না মুকেশ, কোনো দরকার নেই। তোমার ওপর পুরো বিশ্বাস আছে। বলো, কোথায় ছাপ লাগাতে হবে? আমি মুকেশের সব কথা মেনে নিতাম। যেখানে মুকেশ আঙুলের ছাপ লাগানোর জন্য বলতো, আমি লাগিয়ে দিতাম। আমি তো মুকেশ আর আমার বিয়ের সব স্বপ্ন দেখে ফেলেছিলাম। কিন্তু সেই দিন কিছু লোক এসেছিল। কে তোমরা? একটু থামো। এভাবে কি করে ভেতরে ঢুকে পড়ছো আমার বাড়িতে? কে তোমরা? আমরা এই বাড়িটা কিনতে এসেছি। বাড়ির মালিক আমাদেরকে ডেকেছে এখানে। কি? না তো, আমরা এই বাড়িটা বিক্রি করিনি। আর আমি এই বাড়ির মালকিন। আরে কিন্তু কাগজপত্রে তো মুকেশের নাম রয়েছে। মুকেশ সব কিছু নিজের নামে করে নিয়েছিল, আমায় ঠকিয়েছিল। আর আমি সব কিছু হারিয়ে ফেললাম। মুকেশ বাড়ি থেকে আমায় ধাক্কা মেরে বার করে দিল। আমি পুলিশের কাছে গেলাম, কোর্টেও গেলাম। প্রাসাদে থাকা আমি সড়কে চলে এলাম। আর এটা আমি সহ্য করতে পারিনি। আমি নিজের প্রাণ নিয়ে নিলাম। সেই দিন থেকে আমি ডাইনি হয়ে গেলাম, আর আমি এক এক করে সবাইকে মেরে ফেললাম। কিন্তু মুকেশ আমার হাত থেকে বেঁচে গেছে। কিন্তু আমি তো মুকেশ নই, আমাকে যেতে দাও। আমি জানি তুই মুকেশ নয়, কিন্তু তারই রক্ত তুই। তোর বাপের নাম মুকেশ, তাই না? বাবার ভুলের শাস্তি আমাকে দিও না প্লিজ। মদন ওখান থেকে পালাতে লাগলো। তখনই জোরে ঝড় চলে এলো। মদন কিছুই দেখতে পেল না। ডাইনি মদনকে হাওয়ায় তুলে নিচে ছুঁড়ে দেয়। ডাইনি মদনের মাথা ধড় থেকে আলাদা করে দিল, আর ওই মাথাটা গ্রামের বাইরে টাঙানো বোর্ডে ঝুলিয়ে দিল। এই গ্রামে শিক্ষিত লোকেদের আসা নিষেধ। অনেক বছর আগের কথা। একটি গ্রামে একটা নদী ছিল।
সেই নদীর পাড়ে মঞ্জিনাথ নামের একজন মানুষ তার স্ত্রী সুলুর সঙ্গে থাকত। তারা খুব গরিব ছিল, সেজন্য দুজনেই অন্যের খেতে গিয়ে কাজ করে অর্থ উপার্জন করত। রোজকার মতন একদিন তারা কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলো। যাওয়ার পথে সুলুর নজর হঠাৎ নদীর দিকে গেল। নদীর তীরের কাছে একটা ছোট গাছ ছিল, আর সেই গাছের সামনে যেন কিছু আটকে ছিল। আচ্ছা শোনো, ওই নদীতে কি ভেসে এসেছে? জলে আটকে আছে হয়তো। তারা দুজনেই সেটা দেখার জন্য সেই দিকে এগিয়ে গেল। যত তারা কাছে এগোতে লাগলো, তাদের নাকে বাজে দুর্গন্ধ এলো। আরে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? হয়তো ওটার থেকেই আসছে। মানুষও না যা পায় তাই ফেলে নদীতে। দুজনেই সেই আটকানো জিনিসটির দিকে এগিয়ে গেল। সেই জিনিস থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল। মঞ্জিনাথ জিনিসটাকে টেনে পাড়ে তুলল। সেটা দুজনে দেখেই খুব ভয় পেয়ে গেল, কারণ জিনিসটার কিছু নয়, জিনিসটা ছিল একটা পচা গলা লাশ, যেটা নদীর স্রোতে ভেসে এখানে এসে পৌঁছেছে। এবারে আমরা কি করব? এটা তো একটা মৃতদেহ। হে ভগবান! আমাদের তাড়াতাড়ি পুলিশকে ফোন করতে হবে। কিছুক্ষণের মধ্যেই ওখানে একজন পুলিশ ইন্সপেক্টর এলেন। তারা দুজনেই ইন্সপেক্টরকে সেই লাশটি দেখালো। এই লাশটার ব্যাপারে তুমি কাউকে কিছু বলনি তো? না না সাহেব, আমি কাউকে বলিনি। কাউকে বলবেও না। আর একটা কথা ভালো করে কান খুলে শোনো, এই নদী দিয়ে এবার প্রতিদিন একটা করে লাশ ভেসে আসবে। তোমায় একটা কাজ করতে হবে। সকাল থেকে এই নদীতে যতগুলো লাশ ভেসে আসবে, তুমি সেইগুলোকে জল থেকে তুলে সন্ধেবেলা আমার হাতে তুলে দেবে। ইন্সপেক্টরের কথা শুনে তারা স্বামী স্ত্রী দুজনেই ভয় পেয়ে গেল। কিন্তু সাহেব, রোজ লাশ কেন আসবে? অত কথা তোমায় ভাবতে হবে না, শুধু যতটুকু বলা হচ্ছে ততটুকুই কাজ করো, কারণ এই কাজটা করার জন্য তুমি টাকাও পাবে। বলো, করবে? অর্থপ্রাপ্তির কথা শুনে মঞ্জিনাথ আর সুলু দুজনেই ভাবতে শুরু করলো। তবে শেষ পর্যন্ত তারা দুজনেই এই কাজটা করতে রাজি হলো। তারপর সেই দিন থেকে নদীর স্রোতে অনেক লাশ ভেসে আসতে লাগলো। আর তখন মঞ্জিনাথ আর সুলু দুজনে মিলে সেই লাশগুলো তীরে তুলতো আর ইন্সপেক্টরের হাতে তুলে দিত। ইন্সপেক্টরও দিন প্রতি তাদের অর্থ দিয়ে সেই লাশগুলোকে নিয়ে চলে যেত। নদীতে ভেসে আসা লাশগুলো অত্যন্তই দুর্গন্ধযুক্ত হতো। একবার মঞ্জিনাথ আর সুলু একটা লাশকে নদীর থেকে তীরে তুলে আনছিল। তখন তার দুর্গন্ধে সুলুর মাথা ঘুরতে লাগলো আর সে মাটিতে পড়ে গেল। মঞ্জিনাথ তাকে তুলে নিয়ে নিজেদের ঘরে গেল। তুমি এখন বিশ্রাম নাও, বাকি লাশগুলো আমি একাই বার করে আনি। সুলুকে বিশ্রাম করতে বলে সে বাকি লাশগুলো নদীর থেকে তোলবার জন্য নদীর তীরে গেল। মঞ্জিনাথ যখন আবার বাড়ি ফিরে এলো, দেখল সুলু ঘুমোচ্ছে। সে সুলুকে ঘুম থেকে ওঠালো। চলো আমরা বরং ডাক্তারের কাছে যাই। তোমার শরীরটা তো বেশ খারাপ হয়েছে। না, তুমি এখানেই থাকো, আমি একাই যেতে পারবো। যদি যদি আরো মৃতদেহ আসে, তাহলে কাউকে তো এখানে থাকতে হবে। আমি চলে যাব। আমাদের গ্রামে তো কোনো ডাক্তার নেই। তোমাকে ডাক্তার দেখানোর জন্য অন্য কোনো গ্রামে যেতে হবে। পথও তো অনেকটা। কিচ্ছু হবে না, আমি চলে যাব। পরের দিন সুলু ডাক্তার দেখানোর জন্য বেরোলো আর মঞ্জিনাথ নদীতে ভেসে আসা লাশগুলোকে একাই তুলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ওখানে ইন্সপেক্টর এসে উপস্থিত হলো। সাহেব, আজকে বড় তাড়াতাড়ি এসেছেন। হ্যাঁ, এমনিই চলে এলাম। এই কটা লাশ তুলেছো তুমি? সকাল থেকে 3টেই পেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কথা বলার পরেই ইন্সপেক্টরের দৃষ্টি পড়ল নদীর জলে। দেখলো একটা লাশ ভেসে আসছে। আরে ওই দেখো, আরেকটা লাশ। যাও গিয়ে তুলে আনো ওটা। মঞ্জিনাথ নদীতে নামলো আর ওই লাশটিকে টানতে টানতে তীরে তুলল।
টেনে নিয়ে এসে লাশটিকে পুলিশ ইন্সপেক্টরের সামনে রাখল। সে লাশ থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল। ইন্সপেক্টর পা দিয়ে লাশটিকে চিৎ করে ফেলল। তখন তার মুখ দেখা গেল। মঞ্জিনাথ সেই লাশের মুখটা দেখে ভয় পেয়ে চমকে উঠল, কারণ লাশটা ছিল তার স্ত্রী সুলুর। তা দেখেই সে কাঁদতে লাগলো। আরে তুমি, কি করে হলো? ওর কি হয়েছে সাহেব, কি হয়েছে? তোমার বউ কোথায় গেছিল? সাহেব, ওর শরীর খুব খারাপ হয়েছিল, সেই জন্য ডাক্তার দেখাতে গেছিল। জানি না ওর এমন অবস্থা কি করে হলো। ইন্সপেক্টর মঞ্জিনাথকে ধমকে উঠলেন। তুমি ওকে একা কেন ছেড়েছিলে? অন্য গ্রামে যাওয়ার জন্য? হ্যাঁ, আরে আমি তো জানতাম না যে এমন কিছু ঘটবে, কিন্তু ওর হয়েছেটা কি আপনি নিশ্চয় জানেন, বলুন আমাকে। ইন্সপেক্টর তখন এই ভেসে আসা মৃতদেহর কাহিনী শোনালেন। এই সব কিছু এই নদীর জন্যই হচ্ছে। কিছুদিন আগে পাশের গ্রামে নদীর ওপরে যে ব্রিজ ছিল, তার উপর অনেক ভিড় ছিল, অনেকে যাতায়াত করছিল। আর হঠাৎ করে ব্রিজটা নড়ে উঠল আর মাঝখান থেকে ভাঙতে শুরু করলো। লোকজন দৌড়াদৌড়ি শুরু করে দিল। সব লোকজনই ওই ব্রিজ থেকে বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু একটা লোকের পা ওই ব্রিজে আটকে গেছিল। ও অনেক চেষ্টা করেও বাইরে বেরোতে পারেনি। বাকি লোকজন ওকে বাঁচানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ওই ব্রিজের ওপরে যেতে সবাই ভয় পাচ্ছিল। হঠাৎ করে ওই নদীতে ঢেউ দেখা দিল, আর সেই ঢেউয়ে লোকটাও ভেসে চলে গেল। লোকটার নদীতে পড়ে যাওয়ার পর সেই ব্রিজটা নিজে থেকেই জোড়া লেগে গেল। ওই লোকটা নদীতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পরে নদীতেও রক্ত বয়ে যেতে দেখা গেছিল। মানে এই নদী মানুষকে নিজের দিকে টেনে নেয়? হ্যাঁ, ওই ব্রিজের উপর দিয়ে যারাই যায় তাকে এই নদী নিজের কাছে টেনে নেয়। আর তুমি প্রথম যে লাশটা পেয়েছিলে, সেটা ওই লোকটারই ছিল। এটা কি করে সম্ভব? সেই ব্যক্তির শরীরে তো কোনো আঘাতের চিহ্ন ছিল না। হ্যাঁ তো, কিন্তু আপনি বলছিলেন যে ওর নাকি শরীরের সব রক্ত নদীতে বয়ে যাচ্ছিল, কিন্তু ওর শরীর তো একেবারেই ঠিক ছিল, শুধু পচে গিয়েছিল। এটা নদীর আরেকটা ভয়ঙ্কর সত্য। মানে? এক্ষুনি দেখাচ্ছি। ইন্সপেক্টর তার কাছে রাখা নিজের ছুরিটা বার করলো আর মৃত সুলুর দেহের মধ্যে ঢুকিয়ে দিল। আরে আপনি কি করলেন? যে মুহূর্তে ইন্সপেক্টর ছুরিটা ঢোকালো, সুলুর দেহ থেকে রক্তের বদলে নদীর জল বেরোতে লাগলো, আর ধীরে ধীরে তার শরীর শুকোতে লাগলো। সুলুর এই অবস্থা দেখে মঞ্জিনাথ তার চোখের জল কিছুতেই আটকাতে পারছিল না। আরে সব কি হচ্ছে সাহেব? এই নদী শুধুমাত্র মানুষদেরকেই টানে না, বরং শরীরের থেকে সমস্ত রক্ত শুষে নিয়ে শরীরের ভিতরে জল ভরে দেয়, আর তারপরে শরীর পচে যায়। আর সেই জন্যই তোমার এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমরা এই লাশগুলোর থেকে ঠিক এইভাবেই জল বের করে নিই, আর তারপর সেগুলোকে পুড়িয়ে দিই। ইন্সপেক্টর সুলুর মৃতদেহ সহ বাকি লাশগুলোকেও নিজের সাথে নিয়ে গেল আর সেগুলিকে দাহ করল। মঞ্জিনাথ ইন্সপেক্টরের কথা অনুযায়ী চুপচাপ সেই কাজই করতে লাগলো। আরে ভাই রনিত, একদিন তোর কারণে মরতে হবে। যেভাবে তুই নিজের ওই বেয়ারা বন্ধুদের সঙ্গে বসে গল্প গুজব করে আড্ডা মারিস আর সবসময় সন্ধেবেলায় বাইরে ঘুরতে থাকিস, আর আমাকেও জবরদস্তি নিজের সঙ্গে টেনে নিয়ে যাস। আরে ভীতু ছেলে কোথাকার, তুই এত ভয় পাস কেন ভাই? তোর তো নিজের প্রাণের পরোয়া নেই, অন্তত আমার কথা তো ভাব। এইভাবে অন্ধকার সন্ধেবেলায় এই ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার হওয়াটা তুই জানিস কতটা মারাত্মক হতে পারে? আচ্ছা, তাহলে বল কতটা মারাত্মক হবে? এখনই কোনো হরর ফিল্মের মতো আমরা পেছন থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পাবো? গাছের পেছন থেকে লুকিয়ে কেউ আমাদের উপর নজর রাখবে নাকি? আর হয়তো আমরা কোনো মধুর সঙ্গীতের আওয়াজ শুনতে পাবো। রনি তখন এইসব বলছিল, আর তখনই ওই দুজনের ঠিক একদম পেছনে
কোনো মহিলার গলায় গানের আওয়াজ শুনতে পাওয়া গেল। রাত হতে চলেছে, বিপদ আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে। রাত হতে চলেছে। এই গানটা শুনে অমিত আর রনিত দুজনেরই যেন প্রাণটা বেরিয়ে গেল। দুজনের পা নিজের জায়গা থেকে সামনের দিকে এগোচ্ছিলই না। তখনই অমিত কাঁদো কাঁদো আওয়াজে রনিতকে বলল, রনিত, আমি তোকে মানা করেছিলাম না, এইভাবে সূর্য ডোবার পর এই জঙ্গল দিয়ে পার হওয়া ঠিক নয়। এবার দেখে নিলি তো কি হয়। এখন এতে ভূতের কথাটা তোলার কি দরকার ছিল বলতো? তুই কি সময় আর পরিস্থিতি বুঝতে পারিস না নাকি? আরে ক্ষমা করে দে ভাই, তখন আমি জানতাম না যে এই জঙ্গলে কোনো ডাইনিও থাকতে পারে। এখন কি করি? আমি এই ডাইনির ব্যাপারে বেশি কিছু তো জানি না, কিন্তু গ্রামের সবাই বলে যে এটা গান গাইতে পারা ডাইনি, যে যুবক ছেলেদেরকে দেখে তাদেরকে নিজের দিকে আকর্ষিত করার জন্য মায়াবী সঙ্গীতের ব্যবহার করে। আর যে কেউ এই মায়ায় ফেসে যায় না, এই ডাইনি তাদেরকে মেরে ফেলে। সেই জন্য তখনই পেছন থেকে ওই ডাইনির সঙ্গীত বন্ধ হয়ে যায়, আর ও একটা ভয়ঙ্কর আওয়াজে বলল, এই, তোমরা নিজেদের মধ্যে কি ফিসফিস করে চলেছো? চুপচাপ উল্টো পায়ে আমার দিকে এসো, না হলে নিজেদের হাত দিয়ে জীবনটাকে হারিয়ে ফেলো। ভাই খুব ভয় লাগছে, এখন কি করি? আমি এখন শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছি। সেটা কি? শরীরের পুরো শক্তি লাগিয়ে বেশ পালাও এখান থেকে। অমিত এর আগে রনিতকে থামাতে পারত। রনিত ওখান থেকে দৌড়তে শুরু করে দিয়েছিল। আরে দাঁড়া রনিত, তুই নিজের মৃত্যুকে ডাক দিচ্ছিস, এরকম করিস না আমার ভাই। তখনই অমিত এটা অনুভব করলো যে ওই গান গাওয়ার ডাইনির সঙ্গীত একেবারে বন্ধ হয়ে গেছে, আর এমন মনে হয় যে ও এখন পেছন থেকে সরে গেছে। অমিতের প্রচন্ড ভয় তো লাগছিল, কিন্তু একটু সাহস জুটিয়ে পেছনে ঘুরে তাকায়। তখন ও ওই ডাইনিকে কোথাও দেখতে পেল না। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তুমি ওই ডাইনিটাকে আমার পেছন থেকে সরিয়ে দিয়েছো। কিন্তু এক মিনিট, ওই ডাইনিটা হঠাৎ করে গেল কোথায়? আমার পুরো বিশ্বাস যে ওই রনিতের পেছনেই গেছে। এ ভগবান, এখন আমি রনিতের সাহায্য কিভাবে করব? অমিত একটুও কিছু বুঝতে পারছিল না যে ও করলেও বা করবেটা কি, কারণ এখন আস্তে আস্তে অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ছিল, আর রাত নিজের ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছিল। তখনই অমিতের মাথায় একটা বুদ্ধি এলো যে এই সময় গ্রামের সবাইকে ডেকে নেওয়া যাক, আর তারপর রনিতকে খুঁজতে বেরোনো যাক। অমিত প্রথমে জঙ্গল থেকে বাড়ির দিকে দৌড় দিল। সৌভাগ্যক্রমে মাঝখানে ওর মুখোমুখি ওই ডাইনির সঙ্গে হলো না। গ্রাম পৌঁছে ও তক্ষুনি গ্রামের কয়েকজনকে নিজের কথাগুলো আর রনিতের পরিস্থিতির ব্যাপারে বলে দিল। গ্রামবাসীরাও অমিতের গল্প শুনে অবাক হয়ে গেল, কিন্তু ওরা ওর কথায় বিশ্বাস করল, কারণ এর আগেও এরকমই কিছু গ্রামবাসীদের সঙ্গে ঘটে রয়েছে। যখন জঙ্গল থেকে পার করা লোকেরা ওই ডাইনির সঙ্গীত শুনতে পেত, আর যারা ওই সঙ্গীত নিয়ে টিপ্পনি করে দিত বা পালানোর চেষ্টা করত, ওরা ওই ডাইনির মায়াতে এমনভাবে ফেসে যেত যে কখনো দ্বিতীয়বার ফিরে আসতে পারত না। অমিত কয়েকজন গ্রামের লোককে নিয়ে জঙ্গলের মাঝখানে গিয়ে হাজির হয়। সবাই নিজের হাতে মশাল নিয়ে রনিতকে ডাক দিচ্ছিল। তখনই হঠাৎ করে ওই সঙ্গীত
আবার বাজতে শুরু করে। এর মানে ওই গান গাওয়া ডাইনিটা এখানেই কোথাও আশেপাশেই আছে। গ্রামবাসীরা, কোথায় গেলে তোমরা? যদি তোমরা আমার সাথে ইয়ার্কি করছো তাহলে মনে রেখো এর ফলটা খুব খারাপ হবে। আমার বাবা একজন জমিদার, তোমরা জানো না নাকি? আমি তোমাদেরকে গ্রাম থেকে বার করে দেব। তখনই ওই গ্রামবাসীদের মধ্যে একজন হঠাৎ করে কোথা থেকে অমিতের একদম কাছে চলে আসে আর ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে খোকা, তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও। এই আংটিটা খুব চমকাচ্ছে, এটা খুলে দাও। কোথাও অন্ধকারে যদি হারিয়ে যায় তখন? না, আমি আংটি খুলবো না। এটা আমার দাদু আমাকে দিয়েছিল আর সব সময় পরে রাখতে বলেছিল। তখনই ওই গ্রামবাসীর চেহারা হঠাৎ করে বদলাতে লাগলো। ওই লোকটা ওই ডাইনির শরীরে বদলে গেল আর অমিতকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ও অমিতের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলো। বাপরে, এ তো সেই গান গাওয়া ডাইনিটা। মনে হচ্ছে এ গ্রামবাসীদেরকেও মেরে ফেলেছে। এখন আমাকে মারার উদ্দেশ্যে এসেছে। আমাকে এক্ষুনি জঙ্গল থেকে বাইরে পালাতে হবে। এটা বলে অমিত নিজের পুরো শক্তি লাগিয়ে জঙ্গল থেকে বাইরের দিকে পালানো শুরু করলো। ওর ঠিক পেছনে ওই ডাইনিটাও দৌড়চ্ছিল, সেটা পরিষ্কার বুঝতে পারছিল। আর তার সাথে ও গান গাইছিল, যাতে অমিত ভ্রমিত হয়ে ওর বশে হয়ে যায়। অমিতের ওপর এর আগে ওই গানের প্রভাব পড়া শুরু হতো। অমিত জঙ্গল পার করে নিজের ঘরে পৌঁছে যায়, যেখানে ওর মা বাবা ওর আসার অপেক্ষায় চিন্তা করছিল। আরে খোকা, এত রাতে কোথায় চলে গেছিলি? তুই জানিস তো যে ওই জঙ্গলে কালমুখী ডাইনি থাকে, যে তোদের বয়সী ছেলেদেরকেই লক্ষ্য করে। সে তো ভাগ্য ভালো যে তুই তোর দাদুর দেওয়া চমৎকারী আংটি পরে রেখেছিস। ওটা খুলে দিসনি, যেটা তোকে সুরক্ষিত বাঁচিয়ে রেখেছে। না হলে আজ তোর সাথে ভয়ঙ্কর একটা বিপদ ঘটে যেত রে খোকা। ভগবানকে অনেক ধন্যবাদ জানাই। আরে ও অমিতের মা, তুমিও না? এখন তো ছেলে ঘরে এসে গেছে, এখন শান্ত হও। বাকি কথা কাল করে নিও, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। অমিত বিছানায় শুয়ে শুয়ে বারবার ওর বন্ধু রনিত আর ওই গ্রামবাসীদের ব্যাপারে ভাবতে লাগলো। ওর আত্মার মধ্যেও ওই গান গাওয়া ডাইনির ভয় ঘর করে ফেলেছিল। ওর চোখে ঘুম পর্যন্ত আসছিল না। এই কারণে ও বিছানা থেকে উঠে পড়ল। ও নিজের আংটিটাও খুলে দিল, কারণ ওর আঙুলে হালকা জ্বলন হচ্ছিল। তাছাড়া এখনো নিজের ঘরে পৌঁছে গেছিল, তাই ওর কোনো বিপদও ছিল না। এরপরে খুবই উদাসীনতার চেহারা নিয়ে অমিত নিজের বিছানায় শুয়ে পড়ল। এইবারে খুব তাড়াতাড়ি ওর ঘুমও ধরে গেল। ও একদম গভীর নিদ্রায় ছিল। তখনই ও নিজের ঘরে আবার ওই ডাইনির ভয়ঙ্কর সঙ্গীত শুনতে পেল। রাত হতে চলেছে। অমিত নিজের বিছানায় একদম অদ্ভুতভাবে ছটপট করতে লাগলো। আর এর সাথে এই সিন এখানেই এন্ড হয়ে যায়। এখন সকাল হয়ে গেছিল। অমিত নিজের ঘুম থেকে জেগে উঠল। ওর নিজেরই ঘরে ওর মা বাবার ছাতি চাপড়ে কান্নাকাটির চিৎকার শুনতে পাচ্ছিল। অমিত এটা দেখে খুব অবাক হয়ে যায়। অমিত তখনই টেবিলের দিকে নিজের আংটি নেওয়ার জন্য গিয়ে দেখল, কিন্তু সেখানে ও নিজের আংটিটা পেল না। অথচ ওর ভালো করে মনে আছে, গত রাতে ঘুমানোর আগে ও এই টেবিলের ওপরেই ওই আংটি খুলে রেখেছিল। যাই হোক, ওর জন্য আংটি খোঁজার থেকে বেশি জরুরি ছিল বাইরের ব্যাপারটা জানা, কারণ ওর অস্থিরতা এখন বেড়েই চলেছিল। ও নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন দেখে ওর মা বাবা একটা মৃতদেহের কাছে তাদের মাথা রেখে খুব কান্নাকাটি করছে। এটা দেখে
অমিত বুঝতে পেরে যায় যে অবশ্যই এটা ওর বন্ধু রনিতের দেহই হবে, যে কারণে ওর মা বাবা শোক মানাচ্ছে। অমিত নিজের মা বাবাকে গিয়ে বোঝালো, কিন্তু এ কি, ওর মা বাবা তো ওর দিকেই দেখছিলই না। তখনই ওই দেহ থেকে কাপড় উড়ে যায়, আর তারপর অমিত যা দেখলো সেটা দেখে ওর একটা মারাত্মক ঝটকা লেগে যায়। এই দেহটা অন্য কারোর নয়, বরং ওর নিজের ছিল, অর্থাৎ অমিত এখন একটা অশান্ত আত্মা হয়ে গেছিল। ওর মৃত্যু কাল রাত তখনই হয়ে গেছিল যখন আংটি বার করে ও শুতে গেছিল, আর ওর গান গাওয়ার ডাইনির অনুভব হয়েছিল। আর ঠিক সেই সময় ওই ডাইনিটা অমিতের গলায় নিজের দাঁত বসিয়ে ওকে মেরে ফেলল। অমিতের আংটি খোলাটা মোটেই উচিত হয়নি, কারণ ওই ডাইনি হতে পারে জঙ্গলে মারতে পারেনি ওকে, কিন্তু ওর পিছু করতে করতে সে ওর ঘর অবধি, ওর রুম অবধি পৌঁছে গেছিল। আর অমিত যখনই একটা ভুল করলো, অমিতের জীবনের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে গেল। আরে রূপা, এই শিরদাঁড়ার ব্যথাটা জানি না কবে আমার একদিন প্রাণ নিয়ে হার মানবে। একটু মালিশ করে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, 2 মিনিট থামো। রূপা যখনই শুভেন্দুর কাঁধে হাত রাখল, শুভেন্দু খুবই জোশের সঙ্গে একেবারে লাফিয়ে উঠল। আরে বাহ রূপা, তুমি তো একদম জাদুকর বেরোলে। তোমার মোলায়েম হাতের স্পর্শ হওয়া মাত্রই শরীরে যেন এক নতুন প্রাণ এসে গেছে। আমার ব্যথাটা কি জানি কোথায় উধাও হয়ে গেল। এখন ছেড়ে দাও, যাও নিজের এবার কাজ করো। আমার এখন একটু ভালো অনুভব হচ্ছে। ঠিক আছে, তেল লাগাতে হবে না। আমি চললাম বাড়ির কাজ করতে, অনেক কাজ পড়ে আছে। রূপা কিচেনে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গেল। তখনই শুভেন্দু বিছানা থেকে উঠল আর নিজের পকেটে কিছু খুঁজতে লাগলো, যেটা ও খালি পেল। ও আবার একবার রূপাকে আওয়াজ দিল, আরে ক্ষমা করো, তোমাকে আরেকটা কষ্ট দিচ্ছি। আসলে আমার ওই ওষুধগুলো কি জানি কোথায় রাখা আছে, ওগুলো একটু নিয়ে এসো। তুমিও না পাগল করে দেবে। তোমার ডান দিকের পকেটে হাত ঢোকাও। শুভেন্দু যখনই ওর ডান দিকের পকেটে হাত ঢোকালো, সেখানে ও নিজের ওষুধগুলো পেয়ে গেল। এটা দেখে ও একটু অবাক হয়ে যায়, কারণ কয়েক সেকেন্ড আগে যখন ও নিজের পকেট চেক করছিল তখন তো ও কিছুই পায়নি। তাহলে হঠাৎ এই ওষুধ? যাই হোক, এখনের মতো এসবকে ও এড়িয়ে দিল আর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আচ্ছা শোনো, আমি এবার বেরোলাম। শোনো, গাড়ি ধরার সময় যে প্রথম গাড়িটা পাবে সেটা ছেড়ে দিও, বরং ওর পরের গাড়িটা ধরবে। আর অফিসে গিয়ে সবার প্রথমে নিজের চেয়ারটাকে চেক করে নিও, তবেই ওর উপর বসো, বুঝলে? শুভেন্দু রূপার কথাগুলো যেন ওর মাথায় উপর দিয়ে চলে গেল। ওর কথায় হাসতে হাসতে বলল, আচ্ছা ম্যাডাম, এই ব্যাপার, ঠিক আছে, আমি এবার চললাম। তারপর শুভেন্দু বাইরে দাঁড়িয়ে গাড়ি ধরার জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই ও সামনে একটা ট্যাক্সি আসতে দেখলো, যেটার বাম্পারে একটা লাল পতাকা লাগানো ছিল। ও ট্যাক্সি! কিন্তু এক মিনিট, আমি এটা ধরবো নাকি ছেড়ে দেব? রূপা প্রথম গাড়িটা ধরতে মানা করেছিল, কিন্তু ছাড়ো, রূপাও এমনই মজা করেছিল হয়তো। শুভেন্দু এত কিছু সব ভেবেই ওই ট্যাক্সিটাকে থামানোর সিদ্ধান্ত করে নিল, কিন্তু এর আগে ও তাকে হাত দেখিয়ে থামাতে পারত। ওই ট্যাক্সিটা ঠিক ওর সামনে দিয়ে পার হয়ে গেল। ওফো, এ তো চলে গেল, এখন দ্বিতীয় গাড়ির অপেক্ষা করতে হবে। কয়েক মিনিট পরে ও পরের ট্যাক্সিটা আসতে দেখতে পেয়ে গেল। ও তক্ষুনি হাত দেখিয়ে দিল আর তারপর গাড়িতে বসে পড়ল। কিছুটা দূরত্ব পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামিয়ে বলে উঠল, আরে সাহেব, সামনে তো খুব ভিড়, মনে হচ্ছে কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শুভেন্দু বেরিয়ে যখন দেখলো তখন ওর হুঁশ উড়ে গেল। এই অ্যাক্সিডেন্ট ওই প্রথম ট্যাক্সিটারই ছিল
যেটা শুভেন্দু ছেড়ে দিয়েছিল। ও ওই ট্যাক্সিতে লাগানো ওই লাল পতাকাটা খুব ভালোভাবে চিনতে পারছিল। শুভেন্দু নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছিল, যে কারণে আজকে কোনো রকমে ওর প্রাণ বেঁচে গেল। যাই হোক, এরপরেও অন্য রাস্তা দিয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সন্ধেবেলায় ও ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়িতে ফিরে এলো। কি হয়েছে গো? কেমন কাটলো আজকের দিনটা? আরে রূপা, তুমি আজকে তোমার কথাটা আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। আমার কথা কি বলতে চাইছো? হ্যাঁ, সেটাই, ট্যাক্সির কথাটা, যেটা তুমি বলেছিলে যে প্রথম ট্যাক্সিটা ধরবে না, বিপদ হবে। সেটাই হয়েছে। যখনই আমি অন্য ট্যাক্সিতে বসে আগে এগোলাম, আমি দেখলাম ওই প্রথম ট্যাক্সিটার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সত্যি গো, সমাপতনও আজকাল কেমন কেমন ভাবে ঘটছে। আচ্ছা শোনো, আমি অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি। তুমি আমার ব্যাগ প্যাক করে দিও। সোজা সোজা ভাবে কেন বলছো না? ওই কালমুখীটার সাথে মজা করার জন্য যাচ্ছ? ফিরে এসো, তারপর মজা দেখাবে। কি কি বললে তুমি? না না, কিছুই বলিনি তো। পরের দিন শুভেন্দু সকাল সকাল নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল। আর এদিকে রূপা বাড়িতে একদম একা হয়ে যায়। এদিকে শুভেন্দু সড়ক পার করছিল তখন, আর প্রত্যেকটা পা ফেলার সাথে সাথে ওর আনন্দ দ্বিগুণ হয়ে চলেছিল। বাহ, কি দারুণ ভাগ্য আমার! এক্ষুনি সোনালীকে ফোন করে ইনফর্ম করে দিই যে আমি বেরিয়ে পড়েছি। 1 সপ্তাহ ওই সুন্দরী রূপসীর সঙ্গে খুব আনন্দ করব। শুভেন্দু অফিস স্টাফ সোনালীর সঙ্গে নিজের ট্রাভেল প্ল্যান করছিল, যেখানে ওর মনে অনেক ধরনের আনন্দের ঝর্ণা বয়ে চলেছিল। 1 সপ্তাহ পর শুভেন্দু হাসি খুশি ভাবে নিজের বাড়ি ফিরে এলো। রূপা, রূপা, কোথায় তুমি? ও এইটুকু বলে যখনই বাড়ির ভেতরে প্রবেশ করলো, বাড়ির দৃশ্য দেখে ওর পায়ের নিচে থেকে যেন মাটি উধাও হয়ে গেল। পুরো বাড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সব জিনিসপত্র ভাঙাচুরো অবস্থায় মাটিতে পড়ে রয়েছিল। তখনই হঠাৎ বাড়ির টিউবলাইট ফ্লিক করতে লেগে গেল। বাড়ির এত নোংরা পরিবেশ দেখে শুভেন্দুর রূপার উপরে খুব গুরুতর রাগ ধরে গেল। ও চিৎকার করে নিজের বেডরুমের দিকে চলে গেল। রূপা, রূপা, তুমি বাড়ির কি অবস্থা করে রেখেছো? আমি 1 সপ্তাহের জন্য বাড়ি থেকে বাইরে কি গেলাম, তুমি তো আমার বাড়িটাকে কোণার জায়গা করে রেখে দিয়েছো। এইটুকু বলে শুভেন্দু যখনই নিজের বেডরুমের দরজা আস্তে করে খুলে দিল, সামনে ওই মারাত্মক দৃশ্যটা দেখে ওর আত্মা কেঁপে উঠল। ও দেখলো যে ওর বেডরুম একেবারে কসাইখানা হয়ে গেছে। রুমের ওপরে পাখার জায়গায় লাশ ঝুলে রয়েছে, যে শরীরগুলো থেকে রক্তের একটা বিন্দু বাকি রাখা নেই। অন্যদিকে শুভেন্দু ওখানে রূপাকে দেখতে পায়, যে এখন একটা ডাইনিতে পরিণত হয়ে গেছিল, আর ক্রমাগত কাঁচা মাংসের টুকরোগুলো চিবিয়ে যাচ্ছিল। বাপরে, আমার স্ত্রী তো একটা ডাইনি! তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে এখান থেকে। আমি এর আসল চেহারা দেখে ফেলেছি, তাই এ হয়তো এবার আমার মেয়েকে মেরে ফেলবে। এই সব কিছু ভেবে শুভেন্দু তক্ষণি পেছন দিকে হাঁটতে লাগলো। কিন্তু তক্ষণি রূপা গর্জন করে বলে উঠল, ওহো, তাহলে এসে গেছিস তুই ওই কালমুখীটার সঙ্গে রাত কাটিয়ে? এবার মরার জন্য তৈরি হয়ে যা। তুমি কি করে জানতে পারলে যে আমি সোনালীর সঙ্গে ছিলাম? গুরুজনদের মুখ থেকে উপদেশ শুনিসনি কখনো? ডাইনির তৃতীয় চোখ সবসময় তোদের পিছু করে আর প্রত্যেক মুহূর্তের খবর রাখে। শুভেন্দু ঘাবড়ে গিয়ে পালানোর কথা ভাবছিল, আর তখনই পুরো বাড়ির লাইটস একসাথে ফিউজ হয়ে গেল, যে কারণে শুভেন্দুর চোখের সামনে একদম অন্ধকার ছেয়ে গেল। এখনো ইচ্ছে করলেও পালাতে পারতো না, কারণ ও কিছুই দেখতে পাচ্ছিল না। তখনই
অন্ধকারের ভেতর থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুভেন্দুর দিকে এগিয়ে আসছিল। আর তখনই এক ঝটকায় অন্ধকার থেকে বেরোলো ওই ডাইনিটার হাত, আর শুভেন্দুকে ওই গুপ্ত অন্ধকারের দিকে টেনে নিয়ে চলে গেল, যে কারণে ও খুব জোরে চিৎকার করে উঠল। আর তারপর চিরকালের জন্য ওর আওয়াজ বন্ধ হয়ে যায়। দূরে কোথাও পাহাড়ে একটা গভীর জঙ্গল ছিল। জঙ্গলের গাছ এত ঘন ছিল যে সূর্যের আলো মাটিতে কখনো পড়তো না, আর দিনের আলোতেও ওই জঙ্গলে অন্ধকারই হয়ে থাকতো। ওই জঙ্গলে একটা অনেক বড় আর পুরনো বট গাছ ছিল, যার ভেতরে একটা ডাইনি বাস করত। সবাই তাকে জঙ্গলি ডাইনির নামে জানতো। তার ভয় জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ওই ডাইনি এত মারাত্মক ছিল যে জঙ্গলি জানোয়াররাও তার থেকে অনেক দূরে দূরে থাকত। জঙ্গলের বাইরে একটা কুঁড়ে ঘর ছিল, যেখানে সুদীপ তার অসুস্থ মায়ের সাথে বাস করত। একদিন ওর মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। মা, তোমার শরীর খুব খারাপ লাগছে, আমাকে জঙ্গলে গিয়ে কিছু ভেষজ ওষুধ আনতেই হবে। না, তুই ওই জঙ্গলে কখনো যাবি না। ওই জঙ্গলি ডাইনির কারণে আমি তোর বাবাকে হারিয়ে ফেলেছি। এখন আমি তোকে হারাতে চাই না। আর আমি যদি না যাই, আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমার কিছু হবে না মা, আমি বেশি ভেতরে একদম যাব না। না, তোকে আমার দিব্যি। তুই ওই জঙ্গলের দিকে তাকাবিও না। যা, রাতে পোড়ানোর জন্য কিছু কাঠ নিয়ে আয়। সুদীপ হতাশ হয়ে বাইরে আসে আর কুড়ুল তুলে কাঠ আনতে বেরিয়ে পড়ে। ও ঘর থেকে কিছুটা দূরে আসে আর এক জায়গায় কাঠ কাটতে লাগলো। এতক্ষণে সুদীপ মায়ের কাশির আওয়াজ শুনতে পেয়ে যায়। ও রেগে কুড়ুল ছুঁড়ে দিল আর বলল, বারবার দিব্যি দিয়ে আমাকে থামিয়ে দেয়, কিন্তু এইবার নয়। আজ তো আমি ওষুধ নিয়েই তবে আসব। সুদীপ কুড়ুল হাতে নিল আর দৌড়ে ঘরের দিকে এলো। ঘরের দিকে ঝুঁকে দেখল তখন মা চোখ বন্ধ করে শুয়েছিল। ও আস্তে করে একটা মশাল নিল আর জঙ্গলের দিকে দৌড়তে লাগলো। সুদীপ জঙ্গলের সীমা অবধি পৌঁছে গেল। দুপুরের সময় ছিল আর জঙ্গলের বাইরে কড়া রোদ্দুর, কিন্তু জঙ্গলের ভেতরে এত ঘন অন্ধকার যে রাত হয়ে গেছে। সুদীপ জঙ্গলে যাওয়ার আগে মশাল জ্বালালো আর কুড়ুল আর মশাল নিয়ে আস্তে আস্তে ভেতরে যেতে লাগলো। সুদীপ যত ভেতরের দিকে যাচ্ছিল, সূর্যের আলো ততই কমে যাচ্ছিল। কিছুক্ষণ পর আলোর দৃশ্য কম হয়ে গেল আর সুদীপ মশালের সাহায্যে আগে এগোতে লাগলো। ওই জঙ্গল একেবারে শান্ত ছিল, যেন জঙ্গলি ডাইনির ভয়ে চুপচাপ হয়ে রয়েছে। কিছুটা আগে এগোনোর পর সুদীপ ওখানে মানুষ আর জানোয়ারদের কঙ্কাল দেখতে পেল। ও ভয় পেয়ে গেল, কিন্তু তবুও সাহস করে আগে এগোতে লাগলো। চলতে চলতে ও সেই বটগাছের সামনে এসে পৌঁছলো। সুদীপ খুব সাহস করে ওই বটগাছের দিকে দেখল। ওই বটগাছ এত শান্ত আর ভয়ঙ্কর ছিল যে সত্যি একটা জঙ্গলি ডাইনির মতো দেখতে লাগছিল। ও কোনো আওয়াজ না করে আগে এগোতে লাগলো। সব শেষে সুদীপ ভেষজ ঔষধের কাছাকাছি পৌঁছেই গেল। ও মশালটা একটা পাথরের ওপর রেখে দিল আর ভেষজ দ্রব্য ভাঙতে লাগলো। ও ওখান থেকে অনেক রকমের গাছগাছড়া তুলল আর মশাল নেওয়ার জন্য আগে এগোলো। আর যখনই ও নিজের পা আগে বাড়ালো, ওর পা একটা কাঠের ওপরে পড়ে যায় আর ওই কাঠটা ভেঙে গেল। ওই কাঠটা ভাঙার আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করল। সুদীপ ভয় পেয়ে গেল। ও ভেষজ দ্রব্য কোমরে বেঁধে নিল আর মশাল নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলো। ওর পায়ের আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করছিল।
সুদীপ এবার ওই বটগাছের সামনে এলো আর ও দেখলো যে কঙ্কালের সংখ্যা অনেক বেড়ে গেছে। ও দৌড়তে লাগলো আর দৌড়তে দৌড়তে ওর পা একটা কঙ্কালের ওপর পড়ে যায়। ওর এত জোরে আওয়াজ বের হলো যে সব পাখিরা চেঁচামেচি করতে লাগলো। ভয় পেয়ে সুদীপের পা ওখানেই জমে গেল। শান্ত দাঁড়িয়ে থাকা ওই বট গাছটা হঠাৎ নড়তে লাগলো, ওর ডালপালা বড় হতে লাগলো। ওই সব দেখে সুদীপ ওখান থেকে পালাতে লাগলো, কিন্তু একটা ডাল ওকে থামিয়ে দিল আর চাকিয়ে ওকে নিজের হাতের ওপরে তুলল। এবার ওই বট গাছটা চিড়ে সেই জঙ্গলে ডাইনি বাইরে বেরোতে লাগলো। ও ওই গাছের মতোই লম্বা আর দেখতে একেবারে মারাত্মক ছিল। সুদীপ এই সব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে লাগে, বাঁচাও 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 আমাকে। এই অন্ধকার জঙ্গলে তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আজ অনেক দিন পরে মানুষের মাংস খেতে পাবো। বাহ, খুব ভালো কথা। ওকে খাওয়ার পর আমি তাকেও খেয়ে ফেলবো। মরার জন্য তৈরি হয়ে যা। ডাইনি তারপর নিচে পড়ে থাকা একটা কঙ্কাল হাওয়ায় তুলে নিল আর সেটার হাড়গুলো আলাদা করে দিল। ওই হাড়গুলো ধারালো পাথরে পরিণত হয়ে গেল আর ডাইনির ইশারা করা মাত্রই সুদীপের পুরো শরীরে ঢুকে গেল। সুদীপ এক ঝটকায় মরে গেল। ডাইনি ওকে ডালপালা থেকে মুক্ত করে দিল আর সুদীপের দেহ ওখানেই হাওয়ায় দাঁড়িয়ে রইল। ডাইনি আবার ইশারা করল আর ওই সব হাড়গুলো সুদীপের শরীর থেকে বেরিয়ে আবার কঙ্কাল হয়ে গেল। সুদীপের পুরো শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। ডাইনি আবার জোরে জোরে হাসতে লাগলো আর ঠিক তখন একটা ডাল এলো আর সুদীপের পেটে ঢুকে গেল। ওই ডালটা সুদীপকে ডাইনির কাছে নিয়ে এলো। ডাইনি ওকে খাওয়ার জন্য নিজের মুখটা খুলল আর ডালটা সুদীপকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি সুদীপকে চিবোতে লাগলো আর ওর হাড়গুলোর ভাঙার আওয়াজ আসতে লাগলো। পরে সুদীপের সব হাড়গোড় বাইরে ছুঁড়ে দিল। দারুণ মজা হলো। খুব মিষ্টি মানুষের মাংস। বাহ, চলো এবার ওর মাকে খাওয়া যাক। জঙ্গলের বাইরে রাত হয়ে গেছিল আর সুদীপের মা ঘরে সুদীপের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। মা খাটের ওপরে বসে ভাবছিল, কোথায় যে চলে গেল। জঙ্গলে যদি না যায় তাহলে ভালো। এত রাতে এখন ওকে কোথায় খুঁজতে যাব। এরপর সুদীপ ঘরের ভেতরে এলো আর মায়ের পাশে বসে পড়ল। এত দেরি করে দিলি ঘরে আসতে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। এখন আমি এসে গেছি তো, চলো আমরা এবার খাবার খাই গিয়ে। মা উঠে খাবার দিতে লাগলো, কিন্তু এ কি? সুদীপের শরীর ডাইনির রূপ ধারণ করে নিল। ওই ডাইনিকে দেখে মা ভয় পেয়ে যায় আর দৌড়তে লাগে, কিন্তু সে বেশি দূর অবধি দৌড়তে পারল না, কারণ বাইরে ওই বট গাছটা পুরো কুঁড়ে ঘরটাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছিল। একটা ডাল মাকে চাকিয়ে তুলল আর ডাইনির সামনে নিয়ে গেল। আমার আমার সুদীপ কোথায়? কি করেছিস তুই ওর সাথে? কোথায় আমার সুদীপ? এক্ষুনি জানতে পেরে যাবি। ডাইনি নিজের মুখ খুলল আর ডালটা
মাকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি মাকে গিলে ফেলল আর হাড়গোড় আবার বাইরে ছড়ে দিল। ডাইনি গাছে চলে গেল আর ওই গাছটা মাটিতে ঢুকে উধাও হয়ে গেল। পাহাড়ের পেছন থেকে সূর্য উদয় হতে লেগেছিল। যখনই সূর্যের আলো মায়ের হাড়ের ওপর পড়ল, হাড়গুলো জ্বলতে লাগলো। আরে ভাই, ওই দেখ, মেয়েটা কি দারুণ লাগছে, সত্যি বলছি, পেয়ে গেলে কি মজাই হতো। রাজন আর সত্যম শ্যাম পার্কে টহল দিচ্ছিল। তখনই তারা ওখানে একটা খুব সুন্দর মেয়েকে দেখতে পায় আর রাজন তার থেকে পুরোভাবে মুগ্ধ হয়ে গেছিল। হ্যাঁ ভাই, মেয়ে তো খুব সুন্দর, কিন্তু তোর মনে কি চলছে? হ্যাঁ, তখনই সত্যমের একটা কল চলে আসে আর সত্যম ফোনে কথা বলতে বলতে পার্ক থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু অন্যদিকে রাজন এখন ওই মেয়েটাকে দেখে যাচ্ছিল। রাজনের ওই সন্ধ্যাটা মেয়েটাকে দেখতে দেখতেই কেটে গেল। রাজন গোটা রাত ধরে সেই সুন্দরী মেয়েটার কথা ভেবে হারিয়ে থাকলো। তারই সঙ্গে ওর এই জন্য আফসোসও হচ্ছিল যে ও ওই মেয়েটার সঙ্গে কথা বলতে পারল না। পরের দিন যখন রাজন দ্বিতীয়বার সেই পার্কেই গেল, তখন এইবারেও ও ওই মেয়েটাকে ঠিক একই জায়গায় বসে থাকতে দেখে যেখানে গত সন্ধেবেলায় ওকে দেখেছিল। রাজন ওই মেয়েটার কাছে যায়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে লাগে। হাই, আমি রাজন, আমি এখানেই পাশেই থাকি। আর আপনার নাম? রাজন নিজের ইন্ট্রোডাকশন তো দিয়ে দিয়েছিল, কিন্তু ওই মেয়েটা এটা শুনে কিছুই রিয়াক্ট করলো না আর নর্মাল হয়েই রইল। এর কিছুক্ষণ পরে দ্বিতীয়বার রাজন ওই মেয়েটাকে সেই কথাটাই আবার বলল, কিন্তু এইবারেও লাভ হলো না। রাজন একটু রেগে গিয়ে ওখান থেকে পেছনের দিকে ঘুরে গেল আর ফেরত যেতে লাগলো। বিরজু, আরে ও বিরজু, দাঁড়াও। রাজন একদম আনন্দের চোটে পাগল হয়ে উঠল। পরের মিনিটেই ও অবাক হয়ে নিজেকে প্রশ্ন করল যে এই মেয়েটা আমার পেট নেম কি করে জানলো, কারণ আমার ওর সঙ্গে প্রথমবারই দেখা হয়েছে। কিন্তু রাজন এই কথাটাকে গুরুত্ব না দিয়ে ওর সঙ্গে কথা বলতে লাগলো। ওই মেয়েটা নিজের নাম শ্রুতি বলল। এখন প্রত্যেক সন্ধেবেলায় পার্কে দেখা হতে লাগে আর তারপর দুজনের মধ্যে খুব কথা শুরু হলো। কিন্তু এখন রাজনের সেই অস্থির ক্যারেক্টার আর অপেক্ষা করতে চাইছিল না। এই কারণে ও একদিন সন্ধেবেলায় ওই সুন্দরী মেয়েটার সামনে বিয়ের প্রস্তাব রেখে দেয়, যে খুশি খুশি কোনো রকম দ্বিধা না করে ওই মেয়েটা স্বীকারও করে নিল। দুজনের বিয়ে তো ঠিক হয়ে গেছিল, কিন্তু রাজন ওই সুন্দরী মেয়ের প্রেমে এত ডুবে গেছিল যে ও ওই মেয়েটার ব্যাপারে, ওর নাম যে শ্রুতি, এর থেকে বেশি আর কিছুই জানতো না। এক সপ্তাহের ভেতরে দুজনের বিয়ে ঠিক হয়ে গেছিল। প্রায় সবাই রাজনের এই তাড়াহুড়ো দেখে খুশি ছিল না, কিন্তু রাজনের কারোর সাজেশন শুনে কিছু যায় আসছিল না। ব্যাস কিছুদিন পরে রাজনের বিয়ে শ্রুতির সঙ্গে হয়ে গেল। শ্রুতির বাড়ি থেকে কেউই আসলো না, যেটা একটু আজব ছিল। কিন্তু রাজনের জিদের সামনে কার কি কথা চলতো? বিয়ে হওয়ার পর শ্রুতি যখনই বাড়ির চৌখাটে পা রাখল, তখনই রাজনের দুটো পালিত কুকুর জোরে জোরে ডাকতে লাগলো। এমন লাগছিল যে তারা কোনো বিপদের দিকে ইশারা করছে। শ্রুতিও ওই কুকুরগুলোর দিকে এমনভাবে তাকিয়েছিল যে যদি ওর বশ চলে তাহলে ও তক্ষুনি ওদের গিলে খেয়ে নেবে। বিয়ে হয়ে এখন 10 দিন কেটে গেছে আর আজকে 11তম রাত ছিল। গোটা গ্রাম শান্তির ঘুম নিয়ে ঘুমোচ্ছিল। তখনই সেই রাতে গোয়াল ঘর থেকে গরু আর বাছুরের চিৎকারের আওয়াজ আসতে লাগলো। গ্রামের প্রায় কিছু লোক জেগে যায় আর নিজেদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ওরা 4 জন ছিল যারা টর্চের আলো দিয়ে নিজেদের গোয়াল ঘরের দিকে যাচ্ছিল, যেখানে তারা তাদের গরুদের বেঁধে রেখেছিল। ওরা তাদের গোয়াল ঘরের কাছে পৌঁছয়, তখন ওরা ঘুঙুর আর ঝুমকার আওয়াজ শুনতে পেল। ওরা সবাই একটা বড় দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে।
কিন্তু তখনই ওরা যে দৃশ্যটা দেখলো সেটা দেখে তাদের তো হুঁশ উড়ে গেল। ওরা দেখলো এই গ্রামের নতুন বউ আর রাজনের স্ত্রী মানে শ্রুতি একটা ডাইনির রূপ ধারণ করে বাছুরগুলোকে চিড়ে চিড়ে খেয়ে চলেছিল। ও রক্ত খেতে ব্যস্ত ছিল, তার সাথে জানোয়ারদের নাড়ি ভুড়িগুলো খেয়ে মাটিতে ফেলে রেখে দিয়েছিল। ওখানে উপস্থিত সেই 4 জনের গায়ে কাঁটা দিয়ে দিল, আর ভয়ের চোটে সবাই ওখান থেকে দৌড়তে লাগলো। এরই মধ্যে ওই ডাইনিটা ওই লোকগুলোকে ওখানে অনুভব করে নিল, আর বাছুরের মাংসকে একদিকে রেখে দিয়ে সোজা দেওয়ালে ঝাঁপ দিয়ে দিল। তাদের মধ্যে 3 জন তো পালিয়ে গেল, কিন্তু একজন দুর্ভাগ্যক্রমে ওখানেই আটকে যায়। আমার আসল রূপটা তুই একদম কাছ থেকে দেখেছিস, এখন তোর বেঁচে পালানো তো অসম্ভব। পরের সকালে ওই লোকটার লাশ গ্রামের মধ্যিখানে ঝুলে রয়েছিল, যেখানে তার শরীর থেকে হৃৎপিণ্ড উধাও ছিল। এই ঘটনার মধ্যে আরও একটা কথা ছিল, যে সেই রাতেই ওই ডাইনি সেই 3 জন যারা পালিয়ে গেছিল তাদের স্বপ্নতেও এসেছিল, যেখানে এসেও সতর্ক করেছিল যে যদি ওরা ওর আসল রূপ কাউকে বলে দেয় তাহলে ও তাদেরকেও ভয়ঙ্কর মৃত্যু দেবে। আর এই সিলসিলা গ্রামের গতি ধরতে লেগে গেল। প্রত্যেক শনিবারের রাত্রে গ্রামের জন্তুরা জোরে জোরে আওয়াজ করতে শুরু করে, আর পরের দিন সড়কে ভয়ঙ্কর কষ্টের সঙ্গে মৃত পাওয়া যেত। এতদিন রাজন এই ব্যাপারে কিছুই জানতো না যে গ্রামে যা হচ্ছে এই মারাত্মক ঘটনাগুলোকে আসলে ও যাকে বেশি বিশ্বাস করে মানে ও স্ত্রী করে চলেছে। যদিও রাজনের শ্রুতির ওপরে একটুও সন্দেহ হয়নি, কিন্তু ওর মা শ্রুতির মধ্যে একটা ডাইনি পরিষ্কার দেখতে পাচ্ছিল। তার প্রায় বিশ্বাস ছিল গ্রামে যে ডাইনি প্রত্যেক শনিবার যে নিজের শিকার খোঁজে আর এই গ্রামটাকে শ্মশান বানানোর চেষ্টায় আছে, সেটা আর কেউ নয় বরং তার বৌমা শ্রুতি নিজেই। রাজনের মা শ্রুতির ব্যবহার দেখে ওর ওপর সন্দেহ করে ফেলেছিল, যেমন সেকেন্ডের মধ্যে আনাজ কেটে দেওয়া, খাবার কয়েক মিনিটে তৈরি করে দেওয়া, ঘরের এক কোণে বসে থাকা সত্ত্বেও সব কাজ করে নেওয়া, আর অনেকবার কালো জাদুর জিনিসপত্র নিয়ে খেলাধুলা করা। রাজনের মা শ্রুতির চেহারা দিনের প্রত্যেক প্রহরে আলাদা আলাদা দেখতে পেয়ে যেত, যেমন সকালে মানুষের মতো, দুপুর অবধি একটা বুড়ি মহিলা, সন্ধে আর রাত্রে ওর মা শ্রুতির মধ্যে এক ভয়ঙ্কর ডাইনি দেখতে পেয়ে যেত। এক রাতে রাজনের বুড়ি মা নিজের ঘর থেকে বাইরে জল খাওয়ার জন্য বেরিয়ে আসে। তখন সেখানেই রাজনের ঘর থেকে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। রাজনের মা যখন রাজনের ঘরে যায় তখন তার হুঁশ উড়ে যায়, কারণ সে যা দেখে রাজনের স্ত্রী শ্রুতি এখন একটা ডাইনি ছিল আর রাজনের পায়ের আঙুলটাকে চুষে যাচ্ছিল, হয়তো রক্ত। এটা দেখে রাজনের বুড়ি মা এখন এটা ঠিক করে ফেলেছিল যে কাল সকাল হওয়া মাত্রই যাই হোক না কেন সে রাজনকে শ্রুতির সত্যিটা বলে দেবে। রাজনের মা এখন তার ঘরের মধ্যে চলে যায়, কিন্তু ওই ডাইনিটা এই ব্যাপারে জানতে পেরে গেছিল যে ওকে এরকম করতে রাজনের মা দেখে ফেলেছে, আর সে ওর আসল রূপটা জেনে গেছে। তার বেঁচে থাকাটা শ্রুতির জন্য মারাত্মক প্রমাণ হতে পারত। এরপর শ্রুতি সোজা ওই বুড়ির ঘরে চলে যায় আর একটা ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে তার গলাটাকে ঘরে ফেলে দেয়। ওই বুড়িটা চিৎকার করতে থাকে আর এর সাথে রাজনের চোখও খুলে যায়, আর রাজন ঘর থেকে বেরিয়ে এসে সোজা তার মায়ের ঘরে চলে যায়। এটা তুমি কি করছো শ্রুতি? তুমি কি পাগল হয়ে গেছো? ছেড়ে দাও মাকে। এখন আস্তে আস্তে শ্রুতির চেহারা বদলাতে শুরু করে, ওর চুলগুলো বাড়তে শুরু করে আর ওর চেহারায় ভাঁজ পড়তে শুরু হয়ে যায়।
তুই কি ভেবেছিলি আমি তোকে ভালোবাসি? না, তুই তো শুধু আমার এই গ্রামে আসার একটা রাস্তা ছিলি। বহু বছর আগে আমার মা অবন্তিকাকে তোমরা সবাই জ্যান্ত পুড়িয়ে মেরেছিলে। আমি তারই প্রতিশোধ নিতে এসেছি। অবন্তিকা, ওই ডাইনি যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়াতো। হে ভগবান! এই ডাইনি, তুই আমার মাকে ছেড়ে দে, না হলে আমি আমার বন্দুক দিয়ে তোকে মেরে ফেলবো। ওই ডাইনিটা রাজনের মাকে একটা কোণে ছুঁড়ে ফেলে দেয় আর সোজা রাজনের উপর ঝাপটা মেরে দেয়। এরপরে ও রাজনের গলায় নিজের দাঁত বসিয়ে দেয় আর রাজন ছটপট করতে করতে ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। বুড়ি মায়ের হৃদয়ে অ্যাটাক পড়ে যায় আর তারও মৃত্যু হয়ে যায়। লোকেরা এটা বলে এরপরে ওই ডাইনিটা সেই রাতে ওখানে উপস্থিত কোনো মানুষজনকে জ্যান্ত ছাড়েনি, সবাইকে মেরে দেয়, কাউকে পুড়িয়ে তো কাউকে খুন করে দিয়ে। সবাই বলে বহু বছর আগে অবন্তিকা নামের ডাইনি এই গ্রামেই বাস করত, যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়িয়ে দিত। যখন লোকেরা জানতে পারল, তাকে গ্রামের মধ্যিখানে বেঁধে দিয়ে জ্যান্ত পড়িয়ে দিয়েছিল, কিন্তু তার মেয়ের ওপর কারোর নজর পড়েনি। আজকে 22 বছর পরে ওই মেয়েটাই ফিরে এসেছে প্রতিশোধ নিতে, আর ও গোটা গ্রামকে শ্মশান ঘাট বানিয়ে দেয়। বন্ধুরা, রাজনের একটা ভুলের পরিণাম গোটা গ্রামকে ভোগ করতে হলো। যদি আপনিও কোনো এমন মেয়েকে দেখেন যে দেখতে খুব সুন্দর মনে হবে কিন্তু সে কেউ অজানা, তাহলে তার থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো হবে, কারণ প্রায় সময় সুন্দর চেহারার পেছনেই মুখোশ পরা শয়তান লুকিয়ে থাকে। দেখুন, আমার কথা শুনুন, এই পেশেন্টের কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে যাবে, ততক্ষণ ওকে এখানেই থাকতে দিন। আধ ঘন্টা পরে ঘড়িতে 11:50 হয়েছিল। হাসপাতালের সব লোকেরা এখানে ওখানে দৌড়তে লাগলো। কেউ দৌড়তে দৌড়তে পড়ে যাচ্ছিল আর কেউ একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। পুরো হাসপাতালে ছুটোছুটি লেগে গেছে। পালাও এখান থেকে, তাড়াতাড়ি করো, পালাও। 12টা বাজার আগেই হাসপাতাল নির্জন হয়ে গেল। ঘড়িতে 12টা বাজা মাত্রই মুর্দা ঘরের দরজা নিজের থেকেই খুলে যায়। কারুর হাঁটার আওয়াজ এলো। মুর্দা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে, যার চুল এলোমেলো ছিল আর যার পরনে সাদা কাপড় ছিল। ডাইনি নিচে ঝুঁকে মাটিটা শুকতে লাগলো। এখানে একটা ওয়ার্ডে যে পেশেন্ট অজ্ঞান ছিল তার জ্ঞান ফিরে যায়। আরে সবাই কোথায় চলে গেলে? আরে কেউ আছে কি এখানে? তখনই পেশেন্ট কারোর চলার আওয়াজ শুনতে পায়। দরজা নিজের থেকেই ধাক্কা খেতে শুরু হয়। পেশেন্টের বেড নিজের থেকেই নড়তে শুরু করে, যেন বেডটাও ভয়ে কাঁপছিল। এটা দেখে পেশেন্টও ভয় পেয়ে গেল। কে আছে এখানে? আরে এই বেড নিজের থেকে কি করে চলে যাচ্ছে? আরে কেউ বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে কেউ। বেড নিজের থেকেই সিঁড়ির দিকে এগিয়ে গেল আর বেড সিঁড়ি থেকে নিচে পড়ে গেল। ওই পেশেন্টটার খুব আঘাত লেগেছিল, ও যন্ত্রণায় ছটফট করছিল আর পেছন থেকে বেড নড়তে লাগলো। আর ওই নড়তে থাকা বেড থেকে উঠে পেশেন্ট পালাতে লাগলো। ও দৌড়ে যাচ্ছিল আর বেড ওর পিছু করছিল। আরে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। যখনই ও সামনে দেখে সাদা কাপড়ে ডাইনি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, ডাইনিকে দেখে ভয় পেয়ে ও নিচে পড়ে যায় আর পেছনের দিকে দেখতে শুরু করে।
আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। পেশেন্ট পালানোর চেষ্টা করে, ডাইনি ঝাঁপ দিয়ে পা দুটো ধরে ফেলে। পেশেন্টকে টেনে টেনে মুর্দা ঘরের ভেতরে নিয়ে গেল সে। আর তারপরে পেশেন্টের জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতে লাগলো, বাঁচাও! কিছুক্ষণ পরে ডাইনি মুর্দা ঘর থেকে বাইরে চলে আসে। ওর মুখ রক্তে লথপথ ছিল। ও আর কেউ আছে এখানে? মুর্দা ঘরের দিকে দেখে জোরে জোরে হাসতে শুরু করে। কি করে জানি না আমরা এই পেশেন্টকে হাসপাতালে ভুলে রেখে চলে এসেছি। আপনি আসলে কি বলতে চাইছেন ডাক্তার বাবু? এই হাসপাতালে একটা ডাইনি আছে। যে কেউ এই হাসপাতালে রাত 12টার পরে থাকে তার মৃত্যু একেবারে নিশ্চিত। এখানে সবাই একই কথা বলছে, কিন্তু আমার লোকেদের কথায় বিশ্বাস হচ্ছে না। কিন্তু আপনি তো ডাক্তার, আপনি এরকম বিষয়ে কি করে বিশ্বাস করতে পারেন ডাক্তার বাবু? আরে এমন অনেক কেস দেখেছি আমি। ভোটের নামে লোকেদেরকে মেরে তাদের অঙ্গ নিয়ে তস্করি করে হাসপাতালওয়ালারা। আমরা এরকম কিছু করি না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে 12টা বাজার পর এই হাসপাতালে থেকে দেখুন। যা কিছু আছে আপনি জানতে পেরে যাবেন। এখন আমি চলি। ডাক্তার ঠিকই তো বলছে, 12টা অবধি থেকেই যাই এই হাসপাতালে। সত্যিটা সামনে চলেই আসবে। এত লোক যখন বলছে তাহলে হয়তো সত্যিই এখানে ডাইনি রয়েছে। আর যদি সত্যি ডাইনি থাকে তখন একটা কাজ করি, হাসপাতালে মিনি ক্যামেরা লাগিয়ে দিই। আর হাসপাতালের বাইরে ওবি ভ্যানে বসে আমি সব কিছু দেখে নেব। সব কিছু আমার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জার্নালিস্ট ছোট ছোট ক্যামেরা হাসপাতালে লাগিয়ে দেয় আর নিজের ওবি ভ্যানে বসে 12টা বাজার অপেক্ষা করে। এত বছর ধরে হাসপাতালে সবার প্রাণ চলে যাচ্ছে। আসলে এরকমটা হওয়ার কারণ কি? আজ সত্যিটা সবার সামনে চলে আসবে। যেই সত্যি হোক না কেন, এই সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য আমার প্রমোশন তো একদম পাকা। 12টা প্রায় বাজবে করছে। সবাই হাসপাতাল থেকে বাইরে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ওই জার্নালিস্ট ওইখানেই হাসপাতালের ভেতরে ওবি ভ্যানের ভেতরে বসেছে। ও স্ক্রিনে দেখলো যে ওটা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে আসছে, যার চেহারা চুল দিয়ে ঢাকা রয়েছে। আরে এ কোনো ডাইনি নাকি মহিলা? মনে হয় এ কোনো এক জুনিয়র আর্টিস্ট, ভাড়ায় ডেকে পাঠানো হয়েছে। তখনই ডাইনি আস্তে আস্তে ক্যামেরার কাছে চলে আসে আর একজন চেহারা দেখে জার্নালিস্ট চেয়ার থেকে নিচে পড়ে যায়। ডাইনি! জার্নালিস্ট এত বেশি ভয় পেয়ে যায় যে ও পালানোর কথা ভাবে, কিন্তু যখনই ভ্যানের দরজা খুলে দেয় ডাইনি সামনে দাঁড়িয়েছিল আর ভ্যানের ভেতরে চলে আসে। জার্নালিস্ট অন্য দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ওই দরজাটা খুলল না। ভ্যানের আয়নায় রক্ত এসে পড়ে যায়। পরের দিন পুলিশ জার্নালিস্টের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। পুলিশ কাল রাতের রেকর্ড করা ফুটেজটাও দেখলো। কোনো অপরাধী হলে তাকে ধরা যেতে পারে, কিন্তু এটা তো ভূত প্রেতের বিষয়, এতে আমরা কিছুই করতে পারবো না। আমি বুঝতে পারি স্যার, আমাদের কোনো ভালো একটা বাবার দরকার। হাসপাতালের লোকেরা ডাইনিকে ধরার জন্য একটা বাবাকে ডেকে পাঠায়। বাবা রাত 11:30টায় হাসপাতালে চলে আসে। এখন আপনি আমাদের হাসপাতালটাকে এই ডাইনির হাত থেকে বাঁচাতে পারবেন বাবা। আমার উপর বিশ্বাস রাখো খোকা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা। সবাই হাসপাতাল থেকে বাইরে বেরোতে লাগলো 12টা বাজার আগে, কিন্তু বাবা মুর্দা ঘরের সামনেই বসে মন্ত্রের উচ্চারণ করতে লাগলো। ওম ত্রম্বকম আজমাই
সুগন্ধিত পুষ্টিবর্ধনম। ডাইনি মুর্দা ঘর থেকে বেরোলো আর বাবাকে দেখে হাসতে লাগলো। যেন বাবার মন্ত্রের কোনো প্রভাব পড়ছিল না ডাইনির ওপরে। বাবা যত জোরে মন্ত্র পড়ছিল, ডাইনি ততই জোরে হেসে যাচ্ছিল। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টিবর্ধনম। ডাইনি নিজের হাতে ইশারা করে। বাবা উপরে দেখে, তখন ওপর থেকে বাবার উপরে পড়ে যায়। বাবার চেহারা রক্তে লাল হয়ে যায় আর তারপর ডাইনি বাবাকে মুর্দা ঘরে টেনে টেনে নিয়ে যায়। বাকিদের মতোই ডাইনি বাবাকেও নিজের শিকারে পরিণত করলো। এখন হাসপাতালওয়ালারা একটা কথা বুঝতে পেরে যায় যে ডাইনি হাসপাতাল থেকে মোটেই যাবে না। ওদেরকেই 12টা বাজার আগে হাসপাতাল খালি করতে হবে, না হলে তাদের সবার মৃত্যুর জন্য নিজেরাই দায়ী হবে।